কেউ যদি রিমুভ হয়ে যাও তাহলে কাইন্ডলি একটু নিজে থেকে জয়েন রিকোয়েস্ট দিও। ওকে, এখন ঠিক আছে। সো বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যদি একটা আমরা ফাংশনকে যদি রিডিউস করতে চাই, তো আলটিমেটলি আমাদের বেশ কিছু থিওরাম মনে রাখতে হবে, বেশ কিছু অ্যাজাম্পশন এক্সাম কিছু আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্লাস বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যদি একটা ফাংশনকে যদি রিডিউস করতে হয়, তাহলে আমরা একটু লাস্ট ক্লাসের কনসেপ্ট যদি একটু দেখি, তাহলে লাস্ট ক্লাসে আমরা যত টাইপের ম্যাথ করছি, আমাদের একটা ফাংশন দেয়া ছিল f ইকুয়াল টু সামেশন অফ m। যেহেতু অনেক আগের জিনিস, আমরা একটু হালকা একটু দেখে নিই, তারপর শুরু করি। m সে দেয়া আছে 0, 3, 5, তো এরকম একটা এক্সপ্রেশন দেয়া থাকতো। আমরা আগে যে কাজ করতাম, এই এক্সপ্রেশন থেকে অরিজিনালি ফাংশনের এসওপি ফর্মে আগে এক্সপ্রেশনটুকু লিখতাম। যেমন এখানে স্মল এম মানে হচ্ছে মিন টার্ম, আমরা জানি, আর মিন টার্ম মানে হচ্ছে এই পয়েন্টগুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু হবে 1। আর যদি ক্যাপিটাল এম থাকে, সে 0, 3, 5, এটা মানে আমরা জানি লাস্ট ক্লাসের কনসেপ্ট থেকে এটা হচ্ছে ম্যাক্স টার্ম, আর এই ডেসিমেল পয়েন্টগুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু হবে 0। স্মল এম মানে হচ্ছে মিন টার্ম, মিন টার্ম হলে এই পয়েন্টগুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু হবে 0। ক্যাপিটাল এম হলে হবে ম্যাক্স টার্ম, ম্যাক্স টার্ম মানে হচ্ছে এই পয়েন্টগুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু 1, সরি মিন টার্ম হচ্ছে 1 আর ম্যাক্স টার্মে হচ্ছে 0। আমরা যদি মিন টার্মে ম্যাথ গুলো যদি মনে করা ট্রাই করি, তাহলে আমরা যেটা ছিল এখান থেকে লিখতাম m0 প্লাস m3 প্লাস m5, এভাবে একটা এক্সপ্রেশন পেতাম। এরপর সেই এক্সপ্রেশনটাকে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা রিডিউস করতাম, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে রিডিউস করে একটা অপটিমাইজড ফর্ম পেতাম। তো কার্নো ম্যাপের আমাদের যে মেইন অ্যাডভান্টেজ এখানে, বুলিয়ান অ্যালজেব্রা করতে গেলে আমাদেরকে দেখো কয়েক স্টেপ বেশি করতে হয়। যেমন অরিজিনাল ফাংশনটাকে আগে ডিরাইভ করতে হয়, দেন সেই অরিজিনাল ফাংশনটাকে কিছু তোমার ফর্মুলা মনে রেখে সেটা দ্বারা রিডিউস করে করে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে তারপর তোমার মিনিমাইজড ফর্মে আসতে হয়। এন্ড মিনিমাইজড ফর্ম বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে পাওয়াটা আসলে অতটা ফ্রুটফুল হয় না। তার মেইন রিজনটা হচ্ছে, সোফার আমরা যতগুলো বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যত ফাংশনকে রিডিউস করছি, এই ফাংশনগুলো অনেক সিম্পল ছিল, সেটাতে কোনো সমস্যা হতো না। কিন্তু অনেক সময় অনেক ফাংশন আছে যে ফাংশনকে রিডিউস করার জন্য কিরকম দরকার পড়ে বলি, সে যদি এরকম দেওয়া আছে x1 প্লাস x3 বার, দেখা যায় যে এই আমরা জানি যে একটা ফর্মুলা x প্লাস x ইকুয়াল টু x, দেখা যায় যে একই ফাংশনকে রিপিট করে x1 x3 বার দুইবার লিখে সেখান থেকে সিম্পলিফাই করতে হয়। সো বুলিয়ান অ্যালজেব্রা লাকিলি আমরা যা যা করে আসছি সেগুলো অনেক ইজি ছিল, এই জন্যই সেগুলো আমাদের জন্য করাটা খুব বেশি খুব ঝামেলা তেমন কিছু হয়নি। বাট আমরা যদি একটু ডিপ লেভেলে বুলিয়ান অ্যালজেব্রার যদি ডিটেইল কনসেপ্টের দিকে যদি যেতে চাই, তাহলে মোটামুটি আমাদের জন্য বেশ ঝামেলাই হয়ে যায়। এন্ড তার উপর বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে ফাংশনকে রিডিউস করতে গেলে আগে অরিজিনাল এক্সপান্ডেড ফর্মে ফাংশনটুকু লিখতে হয় এরকম, তারপর বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সেটাকে রিডিউস করতে হয়। এন্ড বুলিয়ান অ্যালজেব্রা যদি লাকিলি যদি আমি যদি বুঝতে না পারি কোন ফর্মুলা ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আরো ঝামেলা হয়ে যায়। তো এই জন্যই আমরা যেটা করি, তোমার বুলিয়ান অ্যালজেব্রার পাশাপাশি আরেকটা আছে মেথড, যেটা দ্বারা আমরা ইজিলি একটা ফাংশনকে রিডিউস করে ডিরেক্টলি অপটিমাইজড ফর্ম পেতে পারি। এন্ড সেটাই আজকে আমরা করব। এন্ড আমাদের টপিকটুকু হচ্ছে কে ম্যাপ। রেফারেন্স টেক্সট বুক, প্র্যাকটিস, আর্টিকেল নাম্বার সবই আমরা পরে লিখবো। এটা হচ্ছে কে ম্যাপ। কে ম্যাপের ফুল ফর্ম হচ্ছে কার্নো ম্যাপ। কে ম্যাপের ফুল ফর্ম হচ্ছে কার্নো ম্যাপ। কার্নো বানানটা মোস্ট প্রবাবলি এরকম, KARNAUGS, কার্নো মোস্ট প্রবাবলি কার্নো ম্যাপ। তো বুলিয়ান অ্যালজেব্রা দ্বারা আমরা কি করতাম, একটা ফাংশনকে রিডিউস করে অপটিমাইজড ফর্মটুকু পেতাম। কার্নো ম্যাপ এক্স্যাক্টলি সেম কাজ করে। কার্নো ম্যাপ বা কে ম্যাপ দিয়েও একটা ফাংশনের অপটিমাইজড ফর্মটুকু বের করা যায়। বাট কার্নো ম্যাপের অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, বুলিয়ান অ্যালজেব্রাতে তুমি যেমন আগে এক্সপান্ডেড ফর্মটুকু লিখতা, তারপর সেটাকে রিডিউস করে কয়েক স্টেপে তুমি হচ্ছে রিডিউস করার পর তারপর হচ্ছে তুমি তোমার রিডিউস ফর্মটুকু পেতা। কার্নো ম্যাপে যেটা হচ্ছে তুমি ডিরেক্টলি অপটিমাইজড ফর্মটুকু পাওয়া যায়। কার্নো ম্যাপে মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট কোনো স্টেপ নাই, ডিরেক্টলি আমরা অপটিমাইজড ফর্মটুকু কার্নো ম্যাপ থেকে পাই। মানে তোমার ওই এক্সপান্ডেড এসওপি ফর্ম লিখতে হবে না, মানে লিখা যায় বাট এক্সপান্ডেড এসওপি ফর্ম লিখতেও হবে না, কিছুই করতে হবে না, তুমি ডিরেক্টলি কার্নো ম্যাপ থেকে একদম রিডিউস ফর্মটুকু পেয়ে যাবে। এন্ড এই জন্যই আমরা কার্নো ম্যাপের নিজেরা একটু প্রেফার করি বেশি। সেই জন্য এখন থেকে এই মোমেন্ট থেকে আমরা দেখবো নেক্সট যে টপিক গুলো পড়বো, সেখানে একটা ফাংশনকে কিভাবে কার্নো ম্যাপ দ্বারা, ধরো এরকম সামেশন অফ এম দিয়ে একটা ফাংশন দেয়া আছে, একটা ফাংশনকে কিভাবে কার্নো ম্যাপ দিয়ে রিডিউস করা যায়, ডিরেক্টলি অপটিমাইজড ফর্ম পাওয়া যায়, সেটাই আজকে আমরা দেখবো।
বাই দ্য আমার কথা শুনতে যদি কোনো প্রবলেম হয় তাহলে বলতে পারো, কারণ আমি দেখা যাচ্ছে একটা পেজ লোড করতেই পারতেছি না, আমি আসলে বুঝতে পারতেছি না নেটের প্রবলেম কিনা। তো যদি ভয়েস শুনতে প্রবলেম হলে ও মাঝখানে একটু বলো নেটওয়ার্কের প্রবলেম থাকলে। আমি একটা পেজ অনেকক্ষণ আগে লোড করে দিছি, এখন মাত্র প্রায় 30 সেকেন্ড পর লোড হচ্ছে। কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কার্নো ম্যাপ শুরু করি। তো কার্নো ম্যাপ হতে পারে অনেক মানে ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে। ধরো আমাদের ট্রুথ টেবিল যখন আমরা প্রিপেয়ার করতাম, ট্রুথ টেবিল প্রিপেয়ার করার সময় আগে আমাকে জানতে হতো না এই যেটা কয়টা ভেরিয়েবল, এখানে 3টা ভেরিয়েবল নাকি 2টো ভেরিয়েবল, এটা যেমন আমাদেরকে জানতে হতো। তো এক্স্যাক্টলি কার্নো ম্যাপ প্রিপেয়ার করার আগেও আমাকে আগে জানতে হবে যে ইনপুট ভেরিয়েবল টোটাল কয়টা। তো ধরা যাক একটা আমাকে এক্সপ্রেশন দেয়া আছে f ইকুয়াল টু সামেশন অফ m 1,4,5,6, এই এক্সপ্রেশনটুকু দেয়া আছে। তো আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে রিডিউস করতাম তাহলে আগে আমার জানতে হতো না যে কয়টা ইনপুট আছে। তো এক্স্যাক্টলি আজকে যখন আমি এটা কার্নো ম্যাপ দিয়ে করব, আমার আগে এটা জানতে হবে যে এখানে এটা কয় বিটের ইনপুট, এটা কি 3 বিটের ইনপুট নাকি 4 বিটের ইনপুট। তো আগের ক্লাসে আমরা যে ফাংশন গুলো করছিলাম সেই ফাংশনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে এরকম দেয়া থাকতো x1 x2 x3। সো সেখান থেকে আমরা কমেন্ট করতে পারতাম যে ফাংশনটা কত বিট ইনপুটের। সো x1 x2 x3, সো নাম্বার অফ ইনপুট বিট উইল বি 3। এটা লাস্ট ক্লাসের কনসেপ্ট ছিল। বাট ধরা যাক আজকে যে ফাংশনটা আমাকে দেয়া আছে এই ফাংশনের মধ্যে তোমার ইনপুট কতগুলো এখানে কিছুই বলে দেয়া নেই। এন্ড আমি লাস্ট ক্লাসে মনে হয় এটাও বলছিলাম যে যদি ইনপুট কয় বিটের যদি বলে দেয়া নাও থাকে, স্টিল আমরা চাইলে নিজেরা একটু আমাদের ইন্সপেকশন অ্যাপ্লাই করেই আমরা এখান থেকে আনতে পারি যেখানে আসলে ইনপুট কয় বিটের হতে পারে। লাস্ট ক্লাসে বলছিলাম, কিন্তু কিভাবে করব ওটা বলা হয়নি। ওই কিভাবে আমি বুঝবো যে এখানে ইনপুট কয় বিটের সেটাই আমরা আগে দেখি। আচ্ছা আমি এক এক করে আসি। সে ইনপুট যদি 1 বিটের হয়, ইনপুটের বিট নাম্বার হচ্ছে 1, ইনপুটের বিট নাম্বার 1 হলে তাহলে 1 বিটের ইনপুট হতে পারবে কি 0 আর 1, তার মানে তোমার দুইটা আর কি পসিবল নাম্বার হচ্ছে। ইনপুট যদি 1 বিটের হয় সে শুধুমাত্র x1 যদি হয় তাহলে আউটপুট তোমার দুইটা পসিবল কম্বিনেশন হতে পারে 0 1, সো 2। ইনপুট যদি ধরো 2 বিটের যদি হয়, যেমন যদি হয় x1, x2, তাহলে কি হতে পারে 0 0 0 1 1 0 1 1, মানে 0 থেকে তোমার 3 পর্যন্ত টোটাল 4টা। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? এখন ইনপুট যদি 3 বিটের হয় তাহলে তো আমরা ট্রুথ টেবিল প্রিপেয়ার করছি অনেক, তাই না? x1 x2 x3 আমরা জানি ইনপুট যদি 3 বিটের হয় তাহলে 3 বিটের নাম্বার মিনিমাম হতে পারে 0 0 0, ম্যাক্সিমাম হতে পারে 1 1 1, মানে 0 থেকে আর কি তোমার 7 পর্যন্ত। সো এখানে টোটাল রো হয় 8টা। এই পর্যন্ত যা বললাম এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে এখান থেকে আমি আলটিমেটলি কতগুলো আউটপুট হবে সেটা আমরা আগেও বলছিলাম যে আউটপুট হবে মানে আউটপুট মানে কতগুলো রো কতগুলো হবে ডিপেন্ড করবে 2 টু দি পাওয়ার ইনপুটের উপর, তাই তো? এন্ড আমরা এখান থেকে জানি যদি ইনপুট 1 বিটের হয় তাহলে 0 1, তার মানে সেটা ডেসিমেলে আমি যদি ক্যালকুলেট করি তাহলে 0 থেকে 1। আমি যদি ইনপুট যদি 2 বিটের হয় তাহলে ডেসিমেল হবে 0 থেকে 3। আর যদি ইনপুট যদি 3 বিটের হয় তাহলে ইনপুট হবে ডেসিমেল হবে করেসপন্ডিং 0 থেকে 7। এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে বুঝতে এটা? কারণ ওই এক্স্যাক্টলি ওকে। তাহলে আমরা এখান থেকে এখন বোঝার ট্রাই করি যে আমার এখানে ফাংশনটা যেটা দেয়া আছে এক্সপ্রেশন, এটা থেকে আমরা এটা বোঝার ট্রাই করি যে ইনপুটটা কয় বিটের হতে পারে। একটু খেয়াল করে দেখি, এখানে আমরা একটু ধীরে ধীরে অ্যানালাইজ করে দেখি। এখানে আমার দেয়া আছে সামেশন অফ, কেউ কি হ্যান্ড রেজ করছো? ইয়েস, জুবাইর আহমেদ অনিক স্যার বলো। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্যার লাস্ট মানে এই মাসের 13 তারিখ পর্যন্ত স্যার আমাদের যতগুলো ক্লাস হয়েছে সবগুলো স্যার কন্টিনিউ করেছিলাম স্যার। তারপর 13 তারিখে স্যার আমার মার কোভিড পজিটিভ হয়, তাকে নিয়ে স্যার আমি ঢাকায় চলে আসি। আমি আসলে কুমিল্লায় থাকি, কমিউনিটি হসপিটালে এডমিট হয়। তার কন্ডিশন এত সিরিয়াস ছিল যে আমি কোনো আমার ফ্যাকাল্টিকে মেইল করারও সুযোগ পাইনি। আজকে তার মানে কন্ডিশন একটু একটু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। তো স্যার আমি আপনাকে মেইলও করতেছি, তারপর ক্লাসে একটু ঢুকে আপনাকে ইনফর্ম করে দিলাম স্যার আমার আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন কি অবস্থা তোমার মায়ের আন্টির? আমার এখন মোটামুটি ভালো আছে।
মানে ডক্টর বলতেছে যে 3-4 দিনের মধ্যে রিলিজ দিয়ে দিবে। স্যার আচ্ছা অনেক আচ্ছা আচ্ছা অনেক সিরিয়াস মানে ছিল, আর অক্সিজেন লেভেল স্যার 70 নিচে চলে যেত। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। যে আল্লাহর রহমতে এখন ভালো আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। যেহেতু তোমার এই কয়টা 13 তারিখ পর্যন্ত ক্লাস করতেছো, তারপরে আমাদের আমারই খুব একটা ক্লাস হয়নি। তুমি জাস্ট ওই মেইল যেটা করবা, মেইল করে রেখো, সো আমরা বাকি ডিপার্টমেন্টের ফর্মালিটিস ওই মেইলের এগেইনস্টেই করতে পারবো। সো ভালো হলো তুমি একটু কষ্ট করে আমাকে মেইল করে রাখো। জি জি স্যার, অবশ্যই স্যার। ওকে, আর বাকি থ্যাংক ইউ ফ্যাকাল্টিদেরকে স্যার। মেইল করে রেখো, হ্যাঁ, and বাকি ফ্যাকাল্টিদেরকে ক্লাসেই বলে রেখো। জি জি স্যার। ওকে, আমি স্যার আসলে কোনো ক্লাসেই স্যার ঢুকতে পারিনি আচ্ছা এতদিন। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। আমি একজন টিচারকে ইয়ে করে রাখছিলাম। এখন মনির স্যারের সাথে কথা হয়েছে, স্যারে বলছে যে মানে ফুল কোর্সটা ড্রপ না দেওয়ার জন্য আমি সবগুলা ফ্যাকাল্টিকে করতাম, মেইল করতাম, ওনারাই নাকি মানে কনসিডার করবে। আচ্ছা, তুমি ফ্যাকাল্টিদেরকে মেইল করে রাখো, পারলে ক্লাসে জয়েন করেও মানে বলো, কারণ ব্যাপারটা হয় মেইলে আসলে তো এভাবে ডিটেলসে বলাও যায় না, ফ্যাকাল্টিও বুঝতে পারবে না, তুমি হয়তো পুরোটা একদম সিচুয়েশনটা এক্স্যাক্টলি মেইলে তার বোঝানো পসিবল না। তো আমি রেকমেন্ড করবো মেইলও করো, প্লাস ফ্যাকাল্টিদের ক্লাসে জয়েন করে তাদের সাথে কথাও বলো, দুটো এটাই জি জি বলে স্যার, বেটার হয়। অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। সো আমরা যেখানে ছিলাম সেখানে আসি, সামেশন অফ এম। এম মানে হচ্ছে মিন টার্ম, আমরা জানি মিন টার্মস মানে হচ্ছে এই পয়েন্ট গুলোতে এই যে ভ্যালু গুলো দেওয়া আছে, এখানে আউটপুট ফাংশনের ভ্যালু হবে 1। ওকে, তো ফ্যাক্ট হচ্ছে আমার যেটা মেইন কনসার্ন সেটা হচ্ছে ইনপুট কয় বিটের সেটাই আমি দেখতে চাচ্ছি। তা আমি যেটা বললাম যে আমি এখানে নাম্বার গুলো যেগুলো দেওয়া আছে ডেসিমাল ভ্যালু, এই ভ্যালু গুলো থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে ইনপুট এখানে কয় বিটের। তো ফার্স্ট অফ অল আমি এক এক করে আসি, এখানে ইনপুট কি 1 বিটের হওয়া কি পসিবল কিনা কেউ কি বলতে পারবা? এই ফাংশনটার ইনপুট 1 বিটের হওয়া পসিবল কিনা? না স্যার, আচ্ছা, কেন না? এখানে স্যার 6 পর্যন্ত অলরেডি আছে। হুম, মিন টাইমে 1456 আছে, মানে এখানে হচ্ছে এই নাম্বারগুলো ডেসিমাল নাম্বারগুলো 0 হবে। সো আচ্ছা, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি একদম। জি, এক্স্যাক্টলি। মানে ফার্স্ট অফ অল এখানে ইনপুট 1 বিটের হতে পারবে না, আমরা মিনিমাম থেকে শুরু করি। কারণটা হচ্ছে কি, কারণ ইনপুট যদি 1 বিটের হয় তাহলে পসিবল কেস হতো কি 0 অথবা 1, তার মানে ডেসিমেলে 0 আর 1। তাহলে কিন্তু আমার তো এখানে 456 আছে, তো 456 তো 1 বিট দ্বারা রিপ্রেজেন্ট করা পসিবল না। সো আলটিমেটলি এখানে ইনপুট 1 বিটের হতে পারবে না। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তাহলে এবার 2 বিটের হবে কিনা দেখি। 2 বিট মানে হচ্ছে ইনপুট 0 থেকে 3, 00011011, 0 থেকে 3 পর্যন্ত। কিন্তু এখানে তো আমার 456 পর্যন্ত আছে, তার মানে এখানে আমি বুঝতে পারতেছি ইনপুট 2 বিটের হতে পারবে না। এটা বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? ওকে, ফাইনালি ইনপুট যদি 3 বিটের হয়, তাহলে আমি জানি 3 বিট মানে 0 থেকে 7, আর এখানকার লাস্ট নাম্বারটা তোমার দেয়া আছে হচ্ছে 6, আর যেখানে 0 থেকে 7 হতে পারে, আর এখানে তোমার দেয়া আছে 6, তার মানে এখানে ইনপুট 3 বিটের হতে পারে। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? সো ফাইনালি এটা ইনপুট 4 বিটেরও কিন্তু হতে পারে, কারণ ইনপুট যদি 4 বিটের যদি হয় তাহলে নাম্বারটা তোমার হবে 4 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু টোটাল 16টা রো থাকবে, আর নাম্বার হবে 0 থেকে 15, 4 বিটের যদি হয়। তো 0 থেকে 15 পর্যন্ত যদি হয় তাহলে 6ও তো 0 থেকে 15 এর মাঝে হতেই পারে। তার মানে এখানে ইনপুট 3 বিটেরও হতে পারে, ইনপুট 4 বিটেরও হতে পারে। বাট আমরা আমাদের সুবিধার জন্য আমরা মোটামুটি ধরেই নিচ্ছি যে আমরা মিনিমামটার দিকে যাব। যেহেতু 6 পর্যন্ত আছে, 6 কে রিপ্রেজেন্ট করতে 3টা বিটই ইনাফ। এখন আমার যেহেতু কোনো ইনপুটে নাম্বার দেয়া নেই, সো আমরা ধরে নিচ্ছি এখানে 3 বিটের ইনপুট, সো আমরা 3টা বিট নিয়েই থাকতেছি। এটা বুঝতে কারো কি প্রবলেম হচ্ছে? 4 বিটেরও হতে পারতো, বাট 3 বিট দ্বারাই যেহেতু রিপ্রেজেন্ট করা যায়, সো আমরা এদিকে আর যাচ্ছি না, 4-এর দিকে যাচ্ছি না। মিনিমাম যেটাকে স্যাটিসফাই করতেছে আমরা সেটা নিয়েই কন্টিনিউ করব। সো আমি এখান থেকে আসলাম এই কনক্লুশনে, ডিরেকশনে, যে ইনপুট হচ্ছে আমার 3 বিটের হবে। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? তো স্টিল এখনো কিন্তু আমি ফাংশন কিন্তু শুরুই করিনি, মানে আমি কে ম্যাপের দিকে যাইনি। আমি এখন পর্যন্ত আইডেন্টিফাই করলাম যে ইনপুট আমার কয় বিটের। আমি বুঝতে পেলাম ইনপুট আমার 3 বিটের আছে। সো এখান থেকে এবার আমি কন্টিনিউ করি। ওকে, ইনপুট 3 বিট, এখন 3 বিটের জন্য এখন আমাকে কে ম্যাপ করতে হবে। এন্ড সেই 3টা বিট আমি ধরে নেই, যদি এখানে দেয়া নাই সেই জন্য আমি ধরে নিই যে সেই 3টা বিট ধরে নেই x1, x2, x3, এই 3টা বিট আমি ধরে নেই। ওকে,
তো 3টা বিট যদি ধরে নেই, তো 3টা বিট এর জন্য কে ম্যাপের শেপটা ফিক্সড, আমি সেটা দেখাই দিই। কে ম্যাপ 3টা বিট, কে ম্যাপ আসলে হচ্ছে তোমার ট্রুথ টেবিলের একটা ডিফারেন্ট ফর্ম। কে ম্যাপ হচ্ছে ট্রুথ টেবিলের একটা ডিফারেন্ট ফর্ম। ট্রুথ টেবিল আমরা যেভাবে করতাম, কে ম্যাপও এক্স্যাক্টলি সেম। তোমার কে ম্যাপকে আমরা এক্স্যাক্টলি ট্রুথ টেবিলের একটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন আর কি। ট্রুথ টেবিলে যেমন তুমি ইনপুট x1 x2 x3 লিখতা, কে ম্যাপও তোমাকে এরকম x1 x2 x3 লিখতে হবে। ট্রুথ টেবিলে যেমন টোটাল যেহেতু 3টা ইনপুট, সো 8টা পসিবল রো হতে পারতো, কে ম্যাপেও তোমার টোটাল 8টা পসিবল রো হতে পারবে। তাহলে 3 বিটের কে ম্যাপটা ড্র করা আমি দেখাই দিই। এরকম একটা বক্স আগে ড্র করবা। যেহেতু x1 x2 x3 টোটাল 3টা ইনপুট, আমি ধরে নিচ্ছি x1 x2 এরা থাকবে এই এক্স অ্যাক্সিসের দিকে, মানে এই বাম থেকে ডানে, আর x3 এর ভ্যালুটাকে আমি চেঞ্জ করব উপর থেকে নিচের দিকে। এখন কে ম্যাপটা আমি ড্র করে দেই। x3 হচ্ছে নিচের দিকে, x3 নিজেই হচ্ছে একটা সিঙ্গেল বিট। সো x3 যেহেতু নিজেই একটা সিঙ্গেল বিট, তাহলে x3 এর ভ্যালু দুটো পসিবল হতে পারে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এটা বুঝতে কি পারলা? মানে আমি x3 কে কলাম বরাবর রাখবো, আর x3 যেহেতু নিজে একটা সিঙ্গেল বিট, সো সিঙ্গেল বিটের জন্য তোমার 0 1 এর ভ্যালু দুটো হতে পারে, 0 1। আর ডান দিকে তোমার থাকবে হচ্ছে এক্স অ্যাক্সিস হচ্ছে x1 x2 মানে 2 বিট। সো 2 বিটের জন্য তোমার টোটাল থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। কি হতে পারে? 0 0 0 1 1 0 1 1। এগুলোই তো আমরা। সো আমরা এখন এই 4 এই তোমার x1 x2 এর কম্বিনেশনটা লিখে রাখি। এই তোমার এই কে ম্যাপ প্রিপেয়ার করার কে ম্যাপের শেপ এক্স্যাক্টলি সেম। ওকে, তো ফার্স্ট আসা যাক। ফার্স্ট হচ্ছে x1 x2 এর ভ্যালু হতে পারে টোটাল, যেহেতু 4টা দিয়ে দিই আমি, টোটাল হচ্ছে তোমার কলাম হচ্ছে তোমার হচ্ছে টোটাল হচ্ছে 4টা, আর রো হচ্ছে তোমার দুটো। দেখো তোমার 4 দুগুণে 8, 8টা বক্স এখানে হয়ে গেছে। ট্রুথ টেবিল যেহেতু 3 ভেরিয়েবলের ট্রুথ টেবিলে টোটাল তোমার 8টা রো হতো, এখানে দেখো 8টা বক্সই হয়ে গেছে। x1 x2 কে আমি এক্স অ্যাক্সিসে দিচ্ছি, সো আলটিমেটলি তোমার 4টা কলাম, আর x3 যেহেতু রো রিপ্রেজেন্ট করবে, x3 একটাই বিট, দুটো হতে পারে 0 1, সো তোমার এই দুটো আর কি রো দিয়ে দিলাম। এখন x1 x2 এর ভ্যালু গুলো বসা দিই। ফার্স্ট হতে পারে x1 x2 0 0 0 0 মানে হচ্ছে x1 ও 0 x2 ও 0। এরপরে হতে পারে 0 1, এরপরে হতে পারে তোমার হচ্ছে 1 1, এরপরে হচ্ছে 1 0। দেখো সিকোয়েন্সটা কিন্তু একটু ডিফারেন্ট আছে। আমরা 2 বিটের ট্রুথ টেবিল যদি করতাম, ট্রুথ টেবিলের সিকোয়েন্স কি হতো? 0 0 0 1 1 0 1 1। মানে ট্রুথ টেবিলের সিকোয়েন্সটা হচ্ছে তোমার ডিরেক্টলি নিউমেরিক্যালি ভ্যালু। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। মানে সিকোয়েন্সে যেরকম ছিল ট্রুথ টেবিল, কে ম্যাপের ক্ষেত্রে তোমার যে কনসেপ্টটা ফার্স্টে 0 0 ঠিক আছে, এরপরে 0 1 ঠিক আছে, এরপরে দেখো 1 1 1 0 হয়ে গেছে। কে ম্যাপের ক্ষেত্রে মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে এই x1 x2 যেহেতু 2 বিট, এট দ্য সেম টাইম দুটো বিট চেঞ্জ হতে পারবে না। এট দ্য সেম টাইম দুটো বিট চেঞ্জ হতে পারবে না, যে কোনো একটা বিটকে চেঞ্জ করতে হবে। যেমন আমি যদি একটু ডিটেলসে যদি যাই, তাহলে এখানে দেখো এই পয়েন্টে x1 ও 0 x2 ও 0। সো আমি যখন নেক্সট কলামে যাব, যে কোনো একটাকে চেঞ্জ করতে পারবো। সো এই পয়েন্টে যখন আসলাম, আমার x1 আগের মতোই 0 আছে, x2 কে আমি শুধু চেঞ্জ করলাম 1, শুধু একটা ইনপুটকে চেঞ্জ করলাম। এরপর যখন যাব, আমার একটা ইনপুটই চেঞ্জ করতে পারবো, x2 1 ফিক্স রেখে এবার আমি x1 কে চেঞ্জ করে 0 থেকে 1 করে দিলাম। আর ফাইনালি এখান থেকে যাওয়ার সময় x1 কে আনচেঞ্জ রেখে x2 কে আমি চেঞ্জ করে 0 করলাম। মানে তুমি যখন চেঞ্জ করবা, এট এ টাইম একটা করে ভেরিয়েবলকে চেঞ্জ করতে পারবা, দুটোকে এট এ টাইম চেঞ্জ করা যাবে না। সো 0 0 0 1 1 1 1 0। ট্রুথ টেবিলে ছিল 0 0 0 1 1 0 1 1, এখানে হচ্ছে 0 0 0 1 1 1 1 0। তো এই হচ্ছে তোমার ট্রুথ টেবিল কে ম্যাপ 3 ভেরিয়েবলের কে ম্যাপের হচ্ছে শেপ। তো এই শেপটা যদি মাথায় রাখতে পারো, তাহলে আলটিমেটলি তোমার এই 3 ভেরিয়েবল যে কোনো কিছু থাকলে তুমি এটাই দিয়ে আর কি কাজ চালাতে পারবা। আমার কাছে মনে হয় যে আমরা এটা যদি এখনো যদি মনে রাখতে কষ্ট হয়, সমস্যা নেই, আমরা আজকে আরো প্রায় 3-4টা করবো কে ম্যাপ, তখন আমরা এগুলো আরো সলিউশনের দিকে যাবো। আচ্ছা, তার মানে এই যে ট্রুথ টেবিল তোমার যেটা ছিল, সেটাকেই আমরা একটু ডিফারেন্ট ওয়েতে এখানে রিপ্রেজেন্ট করলাম। আর এখানে যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো আছে, এখানে বসবে আউটপুট ফাংশনের ভ্যালু। ট্রুথ টেবিলে যেমন 0 0 0 তে আউটপুট ফাংশনের ভ্যালু 0 কত হয়, যেমন ধরো আমি এখানে ট্রুথ টেবিলের সাথে এক কাজ করি, এটা একটু আমরা ট্রুথ টেবিলের সাথে কম্পেয়ার করেই করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে।
জাস্ট একটা হয়তো আমার ফার্স্ট যেহেতু কে ম্যাপ করাচ্ছি, এটা করাতে আমার একটু টাইম লাগবে বোঝাতে। এটা যদি বুঝে যেতে পারো তাহলে আলটিমেটলি আমাদের আর কোনো ঝামেলা হবে না। আমি একটু জাস্ট এই ডান দিকের এগুলো মুছে আমাদের বোঝার সুবিধার জন্য কে ম্যাপ গুলো আমি পাশাপাশি মানে কে ম্যাপের পাশাপাশি ট্রুথ টেবিলটুকু একটু প্রিপেয়ার করি, তাহলে হয়তো আমাদের নিজেদেরই একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। So, আমি যদি ট্রুথ টেবিল প্রিপেয়ার করতাম, ইনপুট হতো x1 x2 x3। সো ইনপুট গুলোকে আমি আলাদা রাখলাম, আউটপুট ফাংশনকে আলাদা লিখলাম সেপারেট, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ওকে, এরপর আমি যদি ট্রুথ টেবিল কমপ্লিট করতাম তাহলে মানে কি 1 4 5 6 এ আউটপুট ফাংশন হলো 1। সো 1 0 1 2 3 4 5 6, বাকি সব সময় 0। এটা তো ছিল আমাদের করসপন্ডিং ট্রুথ টেবিল। তো এবার আমি এক্স্যাক্টলি কে ম্যাপটুকু প্রিপেয়ার করব। তো কে ম্যাপটুকু আমি যদি প্রিপেয়ার করতে চাই তাহলে কোন ঘরে 0 কোন ঘরে 1 বসবে, মানে এই ঘরগুলোতে কোথাও 0 কোথাও 1 বসবে। বাট 0 1 বসানোর আগে আমার তো জানতে হবে যে কোনটা কয় নাম্বার ঘর। তো আমি একটু লিখে দিই কোনটা কয় নাম্বার। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, ডেসিমেল গুলো লিখতেছি আমি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 5, এটা হচ্ছে তোমার 6, এটা হচ্ছে 7। এটা চাইলে তুমি এমনিতে কিছুদিন পর এমনিতেই মনে থাকবে। এখন তুমি বলতে পারো স্যার এই যে ফার্স্ট ঘরটা যে 0 0 মানে এটা যে জিরোর ঘর কিভাবে বুঝলাম? কারণ ফার্স্ট ঘরটা যদি খেয়াল করে দেখো x1 x2 0, x1 x2 0, x3 এর ভ্যালু কত 0, সো x3 এর ভ্যালু 0, তাহলে 0 0 0 মানে তো তোমার ডেসিমেল 0ই হচ্ছে। আবার যদি বলো স্যার এই যে এই ঘরটা স্যার 4 নাম্বার ঘর, কিভাবে বুঝলাম? এই 4 নাম্বার ঘরে x1 x2 এর ভ্যালু কত 1 0, আর x3 এর ভ্যালু কত 0, সো 1 0 0 মানে তো হচ্ছে তোমার ডেসিমেল হচ্ছে 4। আবার যদি বলো স্যার এই ঘরটা যে 7 ডেসিমেল, কিভাবে বুঝলাম? এই ঘরে x1 x2 হচ্ছে 1 1, x3 এর ভ্যালু হচ্ছে 1, সো 1 1 1 মানেই তো হচ্ছে তোমার 7। ওকে, সো আলটিমেটলি এই তোমার প্রত্যেকটা ঘরে তুমি যেভাবে দেখবা কিভাবে 0 1 2 3 একটা গ্যাপ দিয়ে 4 5 6 7, 0 1 2 3 একটা গ্যাপ দিয়ে 4 5 6 7। বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? সো আলটিমেটলি এখন আমাদের কে ম্যাপটুকু প্রিপেয়ার করা শেষ। আমরা এখন কে ম্যাপ থেকে যা শুধু এবার ফাংশন গুলো এবার বসাই। আমার কি আছে 1 4 5 6 এ আউটপুট ফাংশন হলো 1, তাহলে যে 1 4 5 6 এ আউটপুট ফাংশন হলো 1, তাহলে বাকিগুলোতে 0, এই 0 0 আমি বসে দিলাম। তাহলে আলটিমেটলি ট্রুথ টেবিল এটারই একটা ডিফারেন্ট ফর্ম হচ্ছে কে ম্যাপ। বুঝতে কারো প্রবলেম হচ্ছে সোফার? যদি টাফ মনে হয় টেনশনের কোনো কারণ নেই, কারণ আমরা কে ম্যাপ প্রত্যেক ক্লাসেই করবো। সো এটা জাস্ট বুঝে নিই, তারপর এগুলো দেখবো আমাদের অনেক ফাস্ট হয়ে যাবে। সো দেখো কে ম্যাপ হচ্ছে ট্রুথ টেবিলের একটা ডিফারেন্ট ফর্ম, যেটা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করে ইনপুট আউটপুটের কম্বিনেশন। সো 3 ভেরিয়েবল যদি হয়, আমি এক্স অ্যাক্সিসে 2টা বিট ধরলাম, ওয়াই অ্যাক্সিসে 3 নাম্বার বিটটুকু ধরলাম। সো 0 0 0 1 1 1 1 0, এদিকে 0 1 0 1 2 3 গ্যাপ দিয়ে 4 5 6 7, এরপর দেখে দেখে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। তো বুঝতে যদি কারো প্রবলেম হয় বলতে পারো। স্যার ট্রুথ টেবিলটা স্যার এটা বুঝতে পারিনি স্যার। এই ট্রুথ টেবিল বুঝেননি স্যার? এই ট্রুথ টেবিল তো আমরা বহুবার করে আসছি। কি বুঝেনি বলেন স্যার? ট্রুথ টেবিলে কি 0 থেকে 1 ট্রুথ টেবিল আরেকবার স্যার, মানে ট্রুথ টেবিলের কোন জিনিসটা বুঝতে পারেননি? স্যার এটা কোন গেট মানে ফর গেট নাকি? এই কোশ্চেনে কি আনসার কি দিতে পারবা? মানে কোশ্চেনটা যে করছে সে জানতে চাচ্ছে আমরা যে ফাংশনটা ট্রুথ টেবিলটুকু প্রিপেয়ার করলাম এটা কোন গেট, এন্ড গেট নাকি অর গেট, কোন গেটের? এটার আনসার কি তোমাদের মাঝে কেউ কি দিতে পারবা যেটা কোন গেটের? আমি স্যার এটা মিন টার্ম চালু। এক্স্যাক্টলি স্যার, এই যে ফাংশনটা কোনো গেটের না স্যার, এটা এন্ড গেট অর গেটের ট্রুথ টেবিল না। যেই ফাংশনটুকু আমার দেয়া আছে f ইকুয়াল টু সামেশন অফ m অফ 1 4 5 6, এই ফাংশনের ট্রুথ টেবিলটুকু আমি প্রিপেয়ার করছি। এটা কোনো লজিক গেটের না। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।
এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসেই করছি, আমি ঠিক জানি না আপনি লাস্ট ক্লাস করছেন কিনা, বা যেহেতু অনেক আগে করছি ভুলে যাওয়া স্বাভাবিক। আমরা লাস্ট ক্লাসে করছিলাম এই মিন টার্ম ম্যাক্স টার্ম থেকে ট্রুথ টেবিল প্রিপেয়ার করা, এটা লাস্ট ক্লাসে করছিলাম। জাস্ট একটু বলে দেই, ট্রুথ টেবিল প্রিপেয়ার করার জন্য জাস্ট শুধু মিন টার্ম মানে হচ্ছে এই ডেসিমেল ভ্যালু গুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু হবে 1। তো এখানে 1 4 5 6, তো প্রত্যেকটা এখানে তো প্রত্যেকটা রো তো হচ্ছে বাইনারিতে আছে, বাট এদের করেসপন্ডিং একটা করে তো ডেসিমেল আছে, যেমন 0 1 2 3 4 5 6 7। তো যেখানে 1 4 5 6 এই ভ্যালু গুলোতে আউটপুট ফাংশন হবে 1, আর বাকিগুলোতে 0। এভাবেই প্রিপেয়ার করছি আমি। ওকে, তাহলে মোটামুটি আমার ট্রুথ টেবিল প্রিপেয়ার, আমার জাস্ট শুধু ট্রুথ টেবিলের সাথে কম্পেয়ার করে আমি কে ম্যাপ টুকে এখানে প্রিপেয়ার করলাম। তাহলে এবার আমার এখন আসা যাক, আমি এবার কে ম্যাপ তো সবই করলাম। আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে কে ম্যাপ থেকে আমি যে কাজটুকু করব সেটা হচ্ছে আমার ফার্স্ট যে জিনিসটা প্যারামিটারটুকু আনতে হবে সেটা হচ্ছে, একটু মুছে দিই এটা, এই যে ফাংশনটুকু দেয়া আছে এই ফাংশনের অপটিমাইজড ফর্ম আর কি আসতে হবে। আমি একটু কোশ্চেনটা লিখি, এফ ইকুয়াল টু সামেশন অফ, কালারটা খুব বেশি মনে হয় চোখে পড়বে না, আমি সাপোর্টে থাকুক। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে obtain the optimized SOP form using K-map। যে ফাংশনটুকু আমার দেয়া আছে, আমার কোশ্চেনটুকু করলো যে এই কে ম্যাপ দিয়ে এই ফাংশনের অপটিমাইজড এসওপি ফর্ম বের করতে। এন্ড আমরা জানি, আমি যেটা শুরুতেই বলছিলাম যে কে ম্যাপ থেকে ডিরেক্টলি অপটিমাইজড ফর্ম পাওয়া যায়, কে ম্যাপ থেকে ডিরেক্টলি অপটিমাইজড ফর্ম পাওয়া যায়, কোনো ধরনের কোনো এক্সপান্ডেড ফর্ম লিখা যায় বাট কোনো দরকার পড়ে না, কে ম্যাপ থেকে ডিরেক্টলি অপটিমাইজড ফর্ম পাওয়া যায়। ওকে, তো কিভাবে? তো আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু আমাকে এসওপি ফর্ম বের করতে বলছে, এসওপি ফর্ম মানে হচ্ছে সাম অফ প্রোডাক্টস, বা সহজ ব্যাপার যদি আরেকটা বলা যেতে পারে সাম অফ মিন টার্মস, এটা আমরা লাস্ট ক্লাসে জানি, সাম অফ মিন টার্মস। মানে আমাকে আগে টার্গেট করতে হবে যে কোথায় কোথায় ফাংশনের ভ্যালু 1 আছে, যে আউটপুট ফাংশনের ভ্যালু যেখানে 1 সেগুলোকে টার্গেট করতে হবে। এরপর আমাকে যে কাজটা করতে হবে, এই যে 1 গুলো আছে এই 1 গুলো নিয়ে একটা করে গ্রুপ ফর্ম করতে হবে। মানে তোমাকে 1 এর যে 1 গুলো আছে 1 এর গ্রুপ ফর্ম করতে হবে, যতগুলো 1 আছে 1 নিয়ে গ্রুপ ফর্ম করতে হবে। তোমাকে টার্গেট করতে হবে 1, যে কোথায় কোথায় 1 আছে, আর এই 1 গুলো নিয়ে তোমার গ্রুপিং করতে হবে। তো গ্রুপিং করতে হবে এমন ভাবে যে তোমার গ্রুপের ভিতরে 1 এর নাম্বার যেন 2 এর পাওয়ারে হয়, যেমন 2 4 8 16। মানে তোমাকে 16টা 1 এর গ্রুপ করতে হবে, বা 8টা 1 এর গ্রুপ করতে হবে, বা 4টা 1 এর গ্রুপ করতে হবে, অথবা 2টা 1 এর গ্রুপ, মানে 2 এর পাওয়ার হিসাবে, 2 এর পাওয়ার হিসাবে তোমার গ্রুপ ফর্ম করতে হবে। ওকে, তাহলে এখন আসি। তো ফার্স্ট অফ অল, এবং এগুলো গ্রুপ ফর্ম করতে হবে, এখানে আসা যাক। এখানে ফার্স্ট অফ অল দেখি যে গ্রুপগুলো এমন ভাবে ফর্ম করতে হবে যেন 1 গুলো সবসময় পাশাপাশি থাকে। কিরকম করে পাশাপাশি থাকে? সে 4টা 1 পাশাপাশি আছে, এদেরকে মিলে একটা গ্রুপ ফর্ম করা পসিবল হবে। 2টা 1 উপরে 2টা 1 নিচে, মানে পাশাপাশি, সবগুলো পাশাপাশি আছে, এই কন্ডিশনেই তুমি গ্রুপ ফর্ম করতে পারবা এরকম। তো এখন দেখা যাক, ফার্স্ট অফ অল এখানে আমি ট্রাই করে দেখি যে তুমি যদি 1 এর গ্রুপ ফর্ম করতে চাও তাহলে সবগুলোকে মিলে পাশাপাশি হতে হবে, এইরকম উপরে নিচে 2/2, বা হয়তো উপর থেকে নিচে 4টা 1, বা পাশাপাশি 4টা 1, এরকম তোমার গ্রুপ ফর্ম করতে হবে, তখন তুমি এদেরকে 1 এর গ্রুপ ফর্ম করতে পারবা। এখন দেখি আমরা এখানে 1 এর গ্রুপ ফর্ম করার জন্য ফার্স্ট অফ অল কোশ্চেন হচ্ছে 16টা 1 এর গ্রুপ এখান থেকে ফর্ম করা যাবেই না, কারণ এখানে 16টা রোই তো নাই, ইনপুট 3 বিট, সো ম্যাক্সিমাম হতে পারে 8টা, তো সেখানে 8টা রো হতে পারে, সেখানে 16টা 1 তো পসিবলই না। তাহলে 16টা 1 এর গ্রুপ এখানে পসিবল হবে না, তোমাকে ম্যাক্সিমাম দিয়ে শুরু করতে হবে আর কি। এরপর 4, সরি 8টা 1 এর গ্রুপ এখানে পসিবল না, কারণটা হচ্ছে 8টা 1 তো এখানে নাই, 1 তো আছে কয়েক জায়গায় 4টা, সো 8টা 1 এর গ্রুপে এখানে পসিবল না। তো এরপরে দেখা যাক হচ্ছে 4টা 1 এর গ্রুপ করা পসিবল কিনা দেখি, 16টার পসিবল না, 8টার পসিবল না, 4টারও পসিবল কিনা দেখি। 4টার গ্রুপ ফর্ম করতে গেলে সবগুলোকে তোমার পাশাপাশি হতে হবে, হয় একই রোতে হতে হবে, হয় একই কলামে হতে হবে, বা এরকম তোমার আলটিমেটলি পাশাপাশি হতে হবে, 2/2 ম্যাট্রিক্সের মতো এরকম করে থাকতে হবে। বাট এখানে যে 4টা 1 আছে তারা কিন্তু ছড়াই ছিটায় আছে, এই যে এইখানে যদি 0 না হয়ে যদি একটা 1 হতো আমি এখান থেকে গ্রুপ ফর্ম করতে পারতাম, বাট এই 0টা এখানে নাই, সরি এখানে 0 এখানে 1 না, সো এখান থেকে আমি কমেন্ট করতে পারছি এখানে 4টা 1 এরও আসলে গ্রুপ ফর্ম করা যাবে না। তাহলে এবার আসা যে 2টা 1 এর গ্রুপ ফর্ম করা যাবে কিনা দেখি। হ্যাঁ, 2টা 1 এর গ্রুপ ফর্ম করা যাবে, কিভাবে? এই যে এই 1 পাশাপাশি আছে, এই 2টা 1 এর গ্রুপ আমি করলাম।
আর কে ম্যাপ হচ্ছে একটা ফোল্ডেড সিস্টেম। ফোল্ডেড সিস্টেম বলতে কেমন করে বুঝাই, ওই আগে যে আমরা করতাম, স্নেক গেম খেলতাম না, যে ডান দিকে যদি সাপ বের হয়ে যায় তাহলে বাম দিক দিয়ে চলে আসে, আবার উপর দিয়ে যদি চলে যায় নিচ থেকে আবার স্ক্রিনের মধ্যে চলে আসে। এই টাইপের স্নেক গেম তো আমরা কম বেশি সবাই খেলছি। তো কে ম্যাপের আমি একটু পরেই ফটো দেখাবো। কে ম্যাপটা হচ্ছে এরকম একটা ফোল্ডেড সিস্টেম, মানে এই যে ডান পাশের যে এই যে লাইনটা আর এই যে বাম পাশের যে এই লাইনটা তারা নিজেদের মাঝে কানেক্টেড আসলে। মানে তোমার কাছে একটা ধরো প্লেন পেপার আছে, ধরো একটা পেজ আছে, তুমি পেজটাকে ফোল্ড করে ধরো এরকম সার্কেল করে ফেললা, তাহলে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার টার্মিনাল তারা এরকম, যে এটা হচ্ছে তোমার কে ম্যাপটা হচ্ছে তোমার এরকম রাউন্ড সিস্টেম, ডান দিক আর বাম দিক নিজেদের মাঝে আসলে কানেক্টেড। তো আসলে এই যে ডান দিকে যেটা আছে আর বাম দিকে যেটা আছে তারা আসলে নিজেদের মাঝে কানেক্টেড এইরকম সার্কেল শেপের। তো তাতে দেখা যায় এই ডান দিকের যে ওয়ানটা আসলে এই ওয়ান, আর এই যে বাম দিকের এই ওয়ান তারা হচ্ছে পাশাপাশি। তো পাশাপাশি, তো তাদের দুইজনকে মিলে আমি একটা গ্রুপ ফর্ম করলাম। Okay? তো তোমার কন্ডিশন হচ্ছে গ্রুপ ফর্ম করতে হবে এমন ভাবে যেন গ্রুপের ওয়ান গুলো সব পাশাপাশি হয়, এন্ড গ্রুপের ভিতরে ওয়ানের নাম্বার যেন 16, 8, 4, 2 ম্যাক্সিমাম নাম্বার থেকে শুরু করবে আর কি। সো 2 দ্বারা পসিবল হলো। এন্ড তোমাকে আরো কিছু ইনশিওর করতে হবে, যেটা হচ্ছে যত ওয়ান আছে সবগুলো যেন গ্রুপের মধ্যে পড়ে, কোনো ওয়ান যেন গ্রুপের বাইরে যেন চলে না যায়। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো ওয়ান গ্রুপের বাইরে আলটিমেটলি নাই, 4টা ওয়ান ছিল, 4টাই গ্রুপের মধ্যে চলে আসছে। তার মানে মোটামুটি আমার গ্রুপ ফর্ম করা শেষ। আপাতত এই ম্যাথটা বুঝতে প্রবলেম হলে বলতে পারবো না, আমরা অনেক ভেরিয়েশন করব, যখন ভেরিয়েশন আনবো তখন দেখবো বাকিটা। স্যার এখানে আরেকটা গ্রুপ করা যায় না? হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম, যে তোমার কাজ হচ্ছে সবগুলো ওয়ানকে গ্রুপের মধ্যে আনা। তোমার কাছে মনে হতে পারে যে স্যার এই যে এখানে একটা ওয়ান আর এখানে একটা ওয়ান আছে, এদের মধ্যে তো গ্রুপ ফর্ম করা হয় যায়, তোমার কাছে কোশ্চেন আসতেই পারে। বাট ফ্যাক্ট হচ্ছে তোমার মেইন কনসার্ন হচ্ছে আমাদের যে মেইন যে টার্গেট, আমাদের মেইন যে টার্গেট, ধরো এই যে গ্রুপ যেটা করছি এটাকে আমরা বললাম বক্স, ধরো এটাকে আমরা বক্স বলি আর কি, যে গ্রুপিং করতেছি এগুলো হচ্ছে ওয়ানের একটা করে বক্স। কে ম্যাপে তোমার টার্গেট হবে বক্সের নাম্বার, নাম্বার অফ বক্স হচ্ছে যত পারা যায় কম হতে পারে। আর একটা বক্স ওয়ান ইন বক্স, ওয়ান্স ইন বক্স মনে হয় বলাটা উচিত, মানে একটা বক্সের ভিতরে যতগুলা এক পাওয়া যায় সেটাকে নাম্বার বাড়াতে হবে, মানে হয় 16টা আনতে হবে না হয় 8টা, মানে একটা বক্সের ভিতর যত বেশি পারা যায় ওয়ানকে ইনক্লুড করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। আর একটা যত পারা যায় নাম্বার অফ বক্স কমাতে হবে। তো তুমি যদি উপরে ওয়ান নিচের ওয়ান মিলে যদি গ্রুপ ফর্ম করো তাহলে বক্স কিন্তু হয়ে যাচ্ছে 3টা। আলটিমেটলি ওই বক্সের আমার কোনো দরকার নেই, কারণ আমার টার্গেট হচ্ছে যতগুলো ওয়ান আছে সবগুলোকে গ্রুপের মধ্যে নিয়ে যাওয়া। তো এখন এই 2টা গ্রুপ দিয়েই তো আলটিমেটলি সবগুলো ওয়ান বক্সের ভিতর চলে গেছে। সো আলটিমেটলি নতুন করে বক্স তো ডিক্লেয়ার করার কোনো দরকার নেই, সবগুলো ওয়ান অ্যাটলিস্ট একটা বক্সের সাথে ইনভার্ট থাকলেই ইনাফ। কেন ইনাফ সেটা আমি একটু পরে যখন লিখবো তখন আর কি দেখাবো। ওকে, আর কারো কোনো কোশ্চেন? মনে অনেক দেখা যায় না স্যার, সরি স্যার আরেকবার। এখন আপনার তো দেখা কার্সারটা যাচ্ছে, দেখা যায় না, সেজন্য স্যার বুঝতে পারেন না কি কোন দিকে দেখতে আসলে আমি হবে। আসলে জানি না যে কার্সর দেখা যায় কিনা, আসলে আমি যখন এখানে লিখি তখন আসলে জুমে, সরি মিটে, এখন যে আছে এখন কি কার্সর দেখা যাচ্ছে? না স্যার, আমি যদি মার্ক হাইলাইটার করি টাইপের কিছু থাকলে ভালো হতো, যে কে কার্সর হাইলাইটার। কার্সর হাইলাইটার মনে তোমার কার্সর হাইলাইটার দেয়া যায়, আমি একটু তাহলে ট্রাই করে দেখি। দাঁড়াও, আমাকে এতদিন ক্লাস নিচ্ছে আসলে কখনো কেউ বলেনি, তো থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি একটু ট্রাই করে দেখি। আমি একটু কার্সরের হাইলাইটার একটু চেঞ্জ করি। না দেখা গেলে আসলে প্রবলেম হয়, মানে এই কোথায় এটা actually আপনি এই ক্লাসে focus এসে কেন করতেছেন। বলছে, আগে বলা উচিত ছিল তো, আগের ক্লাসগুলোতে বলা উচিত ছিল। যাই হোক, সমস্যা না, আমি দেখি আমি এখানে পিসি থেকে আলটিমেটলি তোমার এই অ্যালাউ করে কিনা মাইক্রোসফট হোয়াইট বোর্ড আমি ঠিক জানি না, বাট আমি একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এটা শেষ হয়ে যাক, আমি মাঝখানে ব্রেক দিব, তারপর চলে যাই। ওকে, মানে ফ্যাক্ট হচ্ছে এই ওয়ান মিলে আমি আলাদা কোনো গ্রুপ ফর্ম করব না। আচ্ছা, তো ফার্স্ট তোমার কাজ হচ্ছে আমাদের গ্রুপ ফর্ম করা। গ্রুপ ফর্ম করা শেষ, একজন মনে হ্যান্ড রেজ করছে, আমি আবারও বলতেছি যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু ওয়েট করেন স্যার, কারণ আমরা প্রচুর কে ম্যাপ করবো, যখন অন্য কে ম্যাপ গুলো করবো তখন, আর আমরা প্রচুর কে ম্যাপ করবো, একটা দিয়ে তো শেখানো পসিবল হবে না। তো আমরা আজকে প্রচুর ম্যাথ করবো, তো একটু ধৈর্য ধরে থাকেন, আমরা জাস্ট এটা শেষ করে দিই। তো তোমার কাজ হচ্ছে গ্রুপ ফর্ম করা। যখন এসওপি ফর্ম চাবে, এসওপি ফর্ম মানে আমরা জানি ওয়ান কে দিয়ে ডিল করে, তো আমি ওয়ান গুলোকে টার্গেট করব, ওয়ান গুলোকে টার্গেট করে ওয়ান গুলোকে নিয়ে আমি গ্রুপ ফর্ম করব। এমন ভাবে গ্রুপ ফর্ম করতে হবে যেন গ্রুপের ভিতরে ওয়ানের নাম্বার বেশি হয় বাট বক্সের নাম্বার যেন কম হয়। তো আমি করলাম। এখন এই বক্স থেকেই আমরা ডিরেক্টলি অপটিমাইজড এসওপি ফর্ম আমরা লিখতে পারবো, অপটিমাইজড এসওপি ফর্ম লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো অপটিমাইজড এসওপি ফর্ম, আমি সেটা দেখি। তুমি আগে একটা বক্সে যাও,
এই বক্সটার ক্ষেত্রে খেয়াল করি, এই বক্সটা যেটা আমি মার্ক করে দিলাম এখন, এখানে একটু দেখতে হবে যে এই বক্সের মধ্যে কোন কোন ভেরিয়েবল গুলো আনচেঞ্জড থাকতেছে, কোন কোন ভেরিয়েবল গুলো আনচেঞ্জড থাকতেছে সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, যেমন এই যদি এই যে লেফটের যে ওয়ানটা আছে, এই ওয়ানের জন্য যদি বলি এখানে x1 এর ভ্যালু হচ্ছে 1, x2 এর ভ্যালু হচ্ছে 1, কিভাবে বুঝলাম? কারণ সেই যে কলামে আছে কলামটাই হচ্ছে 1 1, এন্ড এর x3 এর ভ্যালু হচ্ছে 0, সো এর জন্য x1 1, x2 1, x3 এর ভ্যালু 0। এটা বুঝতে কি কার কোনো প্রবলেম হচ্ছে? Okay. এরপর সেকেন্ড যে ওয়ানটা আছে এই বক্সের ভিতরে, তার জন্য x1 এর ভ্যালু হচ্ছে 1, x2 এর ভ্যালু হচ্ছে 0, আর x3 এর ভ্যালু হচ্ছে 0। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? তো তোমাকে দেখে নিতে হবে যে বক্সের ভিতরে যে ওয়ান গুলো আছে এদের জন্য কোন কোন ভেরিয়েবল গুলোর ভ্যালু আনচেঞ্জড থাকতেছে। যেমন ধরো এখানে x11 x11, সো দুটোর জন্য x1 আনচেঞ্জড। ওকে, তাহলে আমরা x1 কে কনসিডার করব। x21 x3 হচ্ছে 0, চেঞ্জ হয়ে যাচ্ছে, সো এটাকে আমি কাউন্ট করব না। x3 0 x3 0, x3 এর ভ্যালু আনচেঞ্জ থাকতেছে, সো আমি x3 কে কাউন্ট করব। সো তোমার টার্গেট হচ্ছে বক্সের ভিতরে যে ওয়ান গুলো আছে তাদের জন্য কোন কোন ভেরিয়েবল গুলো আনচেঞ্জ সেটাকে তুমি টার্গেট করো। আমি টার্গেট করে দেখতে পেলাম যে x1 আর x3 হচ্ছে আনচেঞ্জড, সো যেহেতু এসওপি ফর্ম সাম অফ প্রোডাক্ট, সো x1 আর x3 এর প্রোডাক্টটুকু আমি নিলাম। ওকে, বাট ওই আগের কথা আমরা আগেই করছি যে এই যে x1 আর x3 আছে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 1 হতে হবে, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 1 হতে হবে। দেখি আমি এখানে দেখো x1 কিন্তু 1 আছেই আগে থেকে, বাট x3 এর ভ্যালু 0, সো x3 এর ভ্যালু যেহেতু 0, সো x3 এর উপর একটা বার দিয়ে সেটাকে আমি 1 করে ফেললাম। এটা কি বুঝতে পারলা? জি স্যার। তো যেহেতু সাম অফ প্রোডাক্ট, সো আমি প্লাস দেই। এবার সেকেন্ড আরেকটা আসবে, সেটা হচ্ছে তোমার এই সেকেন্ড এই বক্সটা থেকে, এটা আমরা মুখে মুখে করি। আচ্ছা, সেকেন্ড বক্সের যে দুটো ওয়ান আছে, এই যে এই একটা ওয়ান আর এই যে একটা ওয়ান আছে, এদের জন্য x1 এর ভ্যালু কি চেঞ্জ হচ্ছে নাকি ফিক্স থাকতেছে? কেউ কি বলতে পারবা? এই দুটো ওয়ানের জন্য x1 এর ভ্যালু কি চেঞ্জ হচ্ছে নাকি ফিক্স থাকতেছে? চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে স্যার, কারণ দেখেন এই যে এখানে x1 এর ভ্যালু হচ্ছে 0 আর এখানে x1 এর ভ্যালু 1, সো x1 চেঞ্জ হচ্ছে, সো যেটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমি নিব না। এবার সেই x2 কি চেঞ্জ হচ্ছে? না স্যার। x2 ফিক্স থাকতেছে, আর x2 ভ্যালু কত? 0, সো আমি x2 টাকে বার দিয়ে 1 করে ফেললাম। ওকে, এরপর x3 এর ভ্যালু তো দুটো তো সেম রোতে আছে, x3 এর ভ্যালু তো কনস্ট্যান্ট 1, সো x2 বার x3। এই হচ্ছে অপটিমাইজড এসওপি ফর্ম। কারো কি বুঝতে কোনো প্রবলেম হলো? হ্যাঁ জি স্যার, বলেন স্যার। ফাংশনে কি স্যার সবগুলোই ওয়ান করে নিতে হবে স্যার? ফাংশনে আমরা যেহেতু এসওপি ফর্ম লিখতেছি, এসওপি ফর্মের জন্য সবগুলো ওয়ানকেই আমার টার্গেট করতে হবে। এন্ড আমরা যেহেতু জানি যে এসওপি ফর্ম মানেই, আমরা লাস্ট ক্লাসেই করছিলাম যে সাম অফ প্রোডাক্ট, সাম অফ মিন টার্ম মানে কি ইনপুট গুলোর প্রোডাক্ট যাতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যেন 1 হয়। যেমন 0 0 0 যদি থাকে সেটার মিন টার্ম কি ছিল? x1 বার x2 বার x3 বার, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে 1 হতে হবে, সেই জন্য আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে 1 করলাম। জি স্যার, বুঝতে পারছি। তো টেনশনের কোনো কারণ নেই, যদি কঠিন মনে হয় দেখবেন কে ম্যাপ বেশ সহজ, যেটা জাস্ট ফার্স্ট করলাম দেখে আমাদের কাছে এটা টাফ মনে হতে পারে। আমরা আজকের ক্লাস, নেক্সট ক্লাস, তারপরে ক্লাস, তারপরে ক্লাস, অ্যাটলিস্ট 4টা ক্লাস আমরা কে ম্যাপ করতে থাকবো। সো ইভেন আজকের ক্লাসে আমরা করবো, সো টেনশনের কোনো কারণ নেই। আমরা ডিফারেন্ট কে ম্যাপ করবো, যখন কোনো নতুন কে ম্যাপ আসবে সেখান থেকে নতুন কিছু শিখবো। অনেক রুল আছে যেটা আমরা এটা থেকে না ধীরে ধীরে শিখবো, বাট আপাতত এটা বুঝতে কারো কোনো প্রবলেম হলে বলতে পারো। তো আমার কাছে আমরা একটা ব্রেকে চলে যাই, 11টা 14 বাজে, আমরা 11টা 20 থেকে ক্লাস শুরু করবো, 11:20 থেকে। আমি এর মাঝে কার্সারের প্রবলেমটা একটু রিজলভ করে ট্রাই করি। 11:20 থেকে ক্লাস শুরু করবো।
এই আমি একটু দেখি এখন দেখা যায় কিনা। এখন কি দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা আমি একটু দেখে নিই এটা তাহলে আরেকটু। স্যার এটা মেবি ফুল স্ক্রিন শেয়ার করলে তারপর দেখা যাবে, একটা উইন্ডো শেয়ার করলে হয়তো দেখা যায় না। ফুল স্ক্রিন শেয়ার করলে দেখা যাবে স্যার, বাট ফুল স্ক্রিন আমি শেয়ার করতে চাচ্ছি না, কারণ আমার পিসির মধ্যে তো প্রাইভেসির কিছু ব্যাপার আছে না। এই জন্য just শুধু আমি মাইক্রোসফট হোয়াইট বোর্ড টুকু শেয়ার করে আমি এখানে দেখে যাচ্ছি। আচ্ছা কন্ট্রোল প্রেস করে দিচ্ছি, এখনো কি দেখা যাচ্ছে বা এখন কি দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই, আমি একটু তাহলে ট্রাই করে দেখি আরেকটু। আচ্ছা লাস্ট বার একটা ট্রাই নিই, দেখো তো এবার দেখা যায় কিনা। যদি দেখা না যায় তাহলে ফুল স্ক্রিন শেয়ার করে দিব। এখন কি কার্সর দেখা যাচ্ছে? নো স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ফুল স্ক্রিনের দিকে চলে যাই।
এবার তো কার্সার দেখা যাওয়ার কথা নাকি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমরা তাহলে নতুন একটা ফাংশনের জন্য কে ম্যাপটুকু প্রিপেয়ার করা যাক। সে ধরা যাক f is a function of x1 x2 x3 equal to summation of m of 0 2 4 5 6। তো যেহেতু এখানে বলেই দেয়া আছে যে তিনটা ভেরিয়েবলের ইনপুট, তো আমরা এক কাজ করি, 3 ভেরিয়েবল ইনপুটের জন্য কে ম্যাপটুকু প্রিপেয়ার করি। কোশ্চেন ওই আগের মতোই সেমি এসওপি ফর্মের, মিনিমাইজড এসওপি ফর্মের। সো এমন না যে আমি যে x1 x2 দুটো ভেরিয়েবলকে এই ডান দিকে নিচ্ছি, তুমি চাইলে উপর থেকে নিচের দিকেও দুটো ভেরিয়েবল রাখতে পারো, চাইলে উপরে শুধু x1 নিচে x2 x3 রাখতে পারো। ওকে, সেক্ষেত্রে আমার এখানে হয়তো কলাম থাকে 4টা, তখন হয়তো তোমার রো কলাম হবে 2টা, রো হবে বেশি। আমি এভাবেই আর কি আগে থেকে করে আসি, দেখি করে ফেলতেছি। সো আমি টোটাল এইদিকে যেহেতু 8টা হবে, 4টা কলাম 2টা রো দিলাম। এখানে x3 ভ্যালু 0 1, এদিকে হচ্ছে 0 0 0 1 1 1 1 0। এটা বারবার মাথায় রেখো কিন্তু 1 1 1 0, এটা আমার নিজেরও স্টুডেন্ট লাইফে প্রচুর ভুল হতো। সেটা মাথায় রাখবা যে 0 0 0 1 1 1 1 0। তো এবার আসা যাক, আমি এবার ভ্যালু গুলো বসাই। তার আগে তুমি যদি চাও শুরুর দিকটাতে নিজের জন্য মার্ক করে রাখতে পারো যে কোনটা কোন ঘর। এটা 0 1 2 3, একটা গ্যাপ দিয়ে 4 5, এরপর এখানে হচ্ছে 6 7। ওকে, এখন কোন ঘরে 0 হবে কোন ঘরে 1 হবে আমি ফাংশন দেখে দেখে এবার বসাই দিই। ফাংশন দেওয়া আছে m0, যেহেতু স্মল এম মানে হচ্ছে আউটপুট ফাংশন 1। ওকে, সো এখানে দেয়া আছে 0, সো 0 তে হচ্ছে 1 0 1 2 4 এ 1 5 এ 1 6 এ 1, সো বাকিগুলোতে 0। সো কে ম্যাপ প্রিপেয়ার করা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। এবার আসা যাক, আমার হচ্ছে একবার গ্রুপিং করতে হবে। যেহেতু আমার এসওপি ফর্মে যেহেতু এক্সপ্রেশন দরকার, আমাকে গ্রুপিং করতে হবে। গ্রুপিং করতে হবে 0 কে টার্গেট, সরি 1 কে টার্গেট করে, কারণ আমি চাচ্ছি এসওপি ফর্ম। আর এসওপি ফর্মের জন্য আমাকে টার্গেট করতে হবে যে যেখানে আউটপুট গুলো 1 আছে সেখানে, এন্ড এই 1 এর আমাকে বক্স ক্রিয়েট করতে হবে। এমন ভাবে বক্স ক্রিয়েট করতে হবে, ফার্স্টে ট্রাই করতে হবে যে 16টা 1 এর বক্স পসিবল হয় কিনা, না হলে 8টা, 8টা না হলে 4টা, 4টা না হলে দুটো, দুটো যদি না হয় তাহলে ফাইনালি এসে একটা, মানে সব 2 এর পাওয়ার আর কি, 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 3, এরকম করে 2 এর পাওয়ার হিসাবে আর কি। তো ফার্স্ট অফ অল এখানে 16টা তো পসিবলই না, কারণ এটা তো 16টাই মানে আমার 3 বিটের ইনপুট, যেখানে 16টা হতেই পারে না। 8টাও এখানে আমার পসিবল না, কারণটা হচ্ছে এখানে 8টা 1ই তো নাই। 1 2 3 4 5, 5টা জায়গায় 1 বলে দেওয়া আছে। এবার দেখি 4টা জায়গায় 1 হবে কিনা দেখি। 1 এর গ্রুপ ফর্ম করার জন্য আমার হতে হবে পাশাপাশি অথবা উপরে নিচে, বাম থেকে ডানে, উপরে থেকে নিচে, বা 4টা একদম 4টা একসাথে 2 বাই 2 ম্যাট্রিক্সের মতো করে আছে এরকম। তো দেখা যাচ্ছে যে আমার 4টা 1 কিন্তু পাশাপাশি আছে। এই যেহেতু 4টা 1 যেহেতু আমার পাশাপাশি আছে, আমি চাইলে 4টা 1 নিয়ে একটা গ্রুপ ফর্ম করতে পারি। ওকে, এখন বাকি থাকলো আর একটা 1। আমাদের কন্ডিশন হচ্ছে কোনো 1 কে ফ্রি রাখা যাবে না, প্রত্যেকটা 1 কেই একটা না একটা করে গ্রুপের মধ্যে ইনক্লুড করতেই হবে। এখন আমরা যদি চাই এই 1টাকে নিয়ে আমি আলাদাভাবে একটা 1 এর, শুধু সেপারেট একটা 1 এর গ্রুপ ফর্ম করতেই পারি। বাট আমাদের বক্স ফর্মেশনের সময় এটা মাথায় রাখতে হবে, আমাদের আগেরই যে কনসেপ্টটা ছিল যে বক্সের সাইজ, ধরো বক্স সাইজ যদি বলি, বক্স সাইজ যত পারা যায় বড় করতে হবে, মানে এর ভিতরে যত পারা যায় 1 আনতে হবে। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো যে আমার এখানে একটা 1 আছে, আমার অপশন ছিল চাইলে এই 1টাকে নিয়ে আমি আলাদা একটা গ্রুপ ফর্ম করতে পারতাম, বাট আমি না করে চাইলে এই উপরের 1 নিচের 1 কে নিয়েও একটা গ্রুপ ফর্ম করতে পারি। মানে তোমার কন্ডিশন হচ্ছে একটা 1 মাল্টিপল বক্সের মধ্যে থাকতেই পারবে, একটা পার্টিকুলার 1 মাল্টিপল বক্সের মধ্যে থাকতেই পারবে, বাট কোনো 1 যেন আনবক্স কন্ডিশনে যেন না থাকে। তো আমার সামনে অপশন ছিল এই 1টাকে আলাদা করে ফ্রি রাখা, বা আমি যেহেতু এই 1টাকে চাইলে উপরের 1 এর সাথে ইনক্লুড করে আলাদা করে একটা বড় বক্স ক্রিয়েট করতে পারি। আমার টার্গেট হচ্ছে বড় বক্স ক্রিয়েট করা, যত পারা যায় সাইজ, বক্সের সাইজ বড় করতে হবে। সো পাশের 1 এর সাথে ইনক্লুড করলে আমার জন্য মিনিমাইজড ফর্মটা আমি পাবো। এটাতে আমি কম্পেয়ার করে দেখাবো, যদি এটা না করতাম তাহলে মিনিমাইজড ফর্ম হতো না, একটু পরেই দেখাবো।
তো তুমি যদি চাও একটা ওয়ান মাল্টিপল বক্সের মধ্যে থাকতেই পারে, এন্ড তুমি অল টাইম এটাই ট্রাই করবা যে কোনো ওয়ানকে যেন আলাদাভাবে বক্স যেন না করতে না হয়। ওয়ান যদি একটা একা থাকে তাহলে তাকে আশেপাশের ওয়ানের সাথে ইনক্লুড করে দিয়ে নতুন বক্স ক্রিয়েট করবা। কোনো ওয়ান যদি ফ্রি থাকে তাহলে সেই ওয়ানটাকে আলাদা পাশের সাথে ক্রিয়েট করে বক্স জেনারেট করবা। ওকে, বুঝতে পারছো কি এই কনসেপ্টটুকু? তাহলে আমরা যদি এবার যদি আসি, তাহলে এবার আসা যাক। স্যার একটু ডাউট আছে। হ্যাঁ বলেন স্যার। আমরা আগের কেসে উপরে নিচে ওয়ানটাকে বক্স করি নাই, আবার সাইডে ওয়ান ছিল যেটার উপরে জিরো ছিল সেটাকেও আলাদা বক্স করা হয় নাই। আগেরটা তো এরকমই ছিল না? হ্যাঁ হ্যাঁ, এখানে যে স্যার এখানে ব্যাপারটা খেয়াল করে, আগেরটা আমরা যেটা করছি, আগে আমরা এই দুটো নিয়ে একটা বক্স ফর্ম করছিলাম আর এই দুটো নিয়ে একটা বক্স ফর্ম করছিলাম। আপনার কোশ্চেন হচ্ছে কেন এই দুটাকে নিয়ে আমি কেন বক্স ফর্ম করলাম না, এটাই তো? হ্যাঁ, এবং এই যে কর্নারে লেফট বটম কর্নারে এই ওয়ানটাকেও তো বক্স ফর্ম করি নাই। এটা বক্স ফর্ম করছি তো স্যার আগের বার। এই যে ডান দিকের যে ওয়ান আর বাম দিকের ওয়ান এরা মিলাই তো বক্স ফর্ম ছিল। আগেরটার কথা বলতেছি, আগের যে ম্যাথটা করছিলাম, এই ডান দিকের ওয়ান আর বাম দিকের ওয়ান এটা তো একটা ফোল্ডেড রাউন্ড সিস্টেম। সো আলটিমেটলি এই ডানের ওয়ান বামের ওয়ান আসলে পাশাপাশি। ওই যেটা দেখলাম এটা হচ্ছে এরকম আর কি, সার্কেল শেপের। সো দুই পাশে যে দুটো মাথা আমরা দেখাচ্ছি এই দুইটো আসলে নিজেদের মাঝে এভাবে কানেক্টেড রাউন্ড শেপের। সো ডানের ওয়ান বামের ওয়ান পাশাপাশি, যেটা না আমরা বক্স ফর্ম করছি। সো এটা আনবক্স কন্ডিশনে কোনো ওয়ান ছিল না। তুমি যদি কোশ্চেন করে থাকো স্যার এই দুটো ওয়ানকে মিলাই কেন বক্স ফর্ম করা হলো না, সেটা তখনই একজন কোশ্চেন করছিল, তখনই আমি আনসার দিছি। দেখো আমাদের কাজ হচ্ছে কি কোনো ওয়ান যেন বক্সের মধ্যে থেকে যেন মিস না যায়। তাহলে আগের যে এখানে এই কন্ডিশনে কোনো বক্স কি ওয়ানের মানে কোনো ওয়ান বক্সের মধ্যে যায়নি, এরকম কোনো ওয়ান কি এখানে আছে তুমি কি দেখতে পাচ্ছ? না, এই বক্সে নেই। হ্যাঁ, তাহলে আলটিমেটলি যেহেতু প্রত্যেকটা বক্সের মধ্যে চলে গেছে, তুমি খামোখা এখানে আলাদা করে একটা বক্স ফর্ম করার কোনো দরকার নেই। আমার টার্গেট হচ্ছে আমি ওয়ান দ্বারা বক্স বানাবো যেখানে বক্সের সাইজ হবে তোমার যত পারা যায় বড়, বাট নাম্বার অফ বক্স যত পারা যায় কম হতে হবে। সো অলরেডি এই ওয়ানটাও একটা বক্সে আছে, এই ওয়ানটাও আরেকটা বক্সে আছেই। সো দুটো মিলে আলাদা করে নতুন করে বক্স ফর্ম করার তো কোনো দরকার নেই, কারণ তারা প্রত্যেকেই কোনো না কোনো বক্সের পার্ট আছে। বাট এখন যে সিচুয়েশনটা সেটা হচ্ছে আমার এখানে যে ওয়ানটা ছিল, আমি চাইলে এটা মিলে আলাদা মিলে এটা ওয়ানের দিয়ে এটা বক্স ফর্ম করতে পারতাম। বাট আমার টার্গেট হচ্ছে বক্সের সাইজকে ম্যাক্সিমাইজ করতে হবে। সো আমি এটাকে যদি একা একা রেখে দেই তাহলে আলটিমেটলি একা চলে থাকতেছে সে। বাট আমি যদি পাশেরটার সাথে ইনক্লুড করে দেই তাহলে দুইটা ওয়ানের বক্স হয়ে যাচ্ছে। একটা পার্টিকুলার ওয়ান, যেমন এই ওয়ানটার কথা যদি ধরি, একটা পার্টিকুলার ওয়ান মাল্টিপল বক্সে থাকতেই পারবে, কারণ আমি এখানে কেন হেল্প নিচ্ছি, এই নিচে এই বক্সের সাইজটা বাড়ানোর জন্য। এরকম করে করা যেতেই পারে। বাট যদি এমন হয় যে প্রত্যেকটা ওয়ান কারো না কারোর সাথে অলরেডি আছে, সো তাদের মিলে নতুন করে আর বক্স করার কোনো দরকার নেই। আমি এখন যেটা করলাম এই ওয়ানটাকে ইনক্লুড করে বড় একটা বক্স ফর্ম করার জন্য উপরেরটার সাথে ইনক্লুড করছি। হ্যাঁ, কেউ কিছু বলতে পারছি না? এখানে যদি ওয়ানের বাম পাশে জিরোর জায়গায় ওয়ান থাকতো তাহলে কি আমাদের ওকে স্যার, আমরা বললাম তো স্যার যা থাকুক না থাকুক তখন ওটা আমরা করব। বাট এখানে যদি এর পাশে যদি ওয়ান থাকতো তাহলে তখন সেটা আমি একটু পরেই করাচ্ছি, আমি এটা একটু পরেই করাবো। এটাই করাবো, মানে এরপর আমি হয়তো জিরো জায়গায় শুধু ওয়ান দিয়ে দিব, তো তখন তুমি যেটা বলছো সেটাই চলে আসবে। তো ওটা একটু পরেই করাবো। আপাতত এটাতে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। স্যার বক্স সাইজ বলতে এই যে যেটা চারটা ওয়ানের জন্য লম্বা করে নেওয়া হয়েছে, এই বক্স সাইজ বলতে এর ভিতরে ওয়ান যত পারা যায় বেশি আনতে হবে। মানে তোমার টার্গেট থাকবে একটা না দুইটা ওয়ানের বক্স করা, দুইটা ওয়ান না চারটা ওয়ানের বক্স করা, মানে বক্সের ভিতরে যত পারা যায় ওয়ান আনতে হবে। এটা হচ্ছে তোমার বক্স সাইজ। তাহলে সচরাচর স্যার এই যে আমরা 2 এর থেকে ছোটতে আসবো না, এটাই চেষ্টা করবো। মানে তো 2 এর থেকে সচরাচর আসার ট্রাই করবো না। বাট যদি একান্তই যদি এমন হয় যে একটা ওয়ান এমন জায়গায় আছে যে ওয়ানের আশেপাশে সবাই জিরো, সেখানে তো আমাদের অপশন নেই। বাট আমরা ওই দিকে যাওয়ার ট্রাই করবো না। যদি দেখি যে পাশে ওয়ান আছে তার সাথে ইনক্লুড করে বড় বক্স ফর্ম করবো। যদি এরকম হয় একটা ওয়ানের আশেপাশে সবাই ওয়ানের আশেপাশে সবাই জিরো, এরকম যদি হয়, এটা 4x4 এর ক্ষেত্রে হবে, আমরা একটু পরে যেটা করবো, তখন আলাদা ইস্যু, তখন তো আর কোনো উপায় নাই আমাদের, তখন একটা ওয়ান মিলায় বক্স ফর্ম করতে হবে। বাট এইরকম এই যদি সিচুয়েশন যদি আসে আশেপাশেই আছে, তাহলে আশেপাশের সাথে ইনক্লুড করে বড় বক্স ফর্ম করতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা শুরু করে দিই এখান থেকে এসওপি ফর্মে ফাংশনটুকু লিখার। প্রত্যেকটা বক্স থেকে একটা করে প্রোডাক্ট আসবে, তো এক কাজ করো, সবচেয়ে বড় বক্সটা দিয়ে শুরু করি। এই বক্স
আচ্ছা, এই বড় বক্সের মধ্যে x1 এর তোমার টার্গেট হচ্ছে এই বক্সের জন্য x1 এর ভ্যালু কনস্ট্যান্ট কিনা সেটা দেখতে হবে। এখন এই বক্সের এলিমেন্ট কিন্তু টোটাল কিন্তু 4টা, এখানে কিন্তু 4টা 1 আছে। সো তোমাকে এমন ভেরিয়েবল গুলোকে টার্গেট করতে হবে যেটা এই 4টা 1 এর জন্যই ফিক্সড। ওকে, তাহলে আমি ফার্স্ট অফ অল আসি, এখানে কি x1 এর ভ্যালু কি এই 4টা 1 এর জন্যই কি ফিক্সড? কি মনে হয় 4টা 1 এর জন্য কি x1 এর ভ্যালু ফিক্সড? না স্যার। না স্যার, কারণটা হচ্ছে কি দেখো, x1 এর ভ্যালু 0 0 1 1, দুটার জন্য 0 দুটার জন্য 1। তোমাকে এমন ভেরিয়েবল টার্গেট করতে হবে যেটা সবগুলোর জন্যই ফিক্সড। এই বক্সের এলিমেন্ট হচ্ছে টোটাল 4টা, সো 4টা এই 4টা এলিমেন্টের জন্যই x1 এর ভ্যালুটা কনস্ট্যান্ট না। এটা বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? ওকে, আর x2 এর ভ্যালু কি কনস্ট্যান্ট? x2 না স্যার। আচ্ছা, x3 এর ভ্যালু কি কনস্ট্যান্ট? জি স্যার। x3 এর ভ্যালু কনস্ট্যান্ট স্যার, কারণ x3 দেখেন এই রোতে সবার জন্যই 0, সো আমি সেটাকে ইনভার্ট করে x3 বার নিয়ে নিলাম। কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে? ওকে, তাহলে আমি নেক্সটটাতে আসি। এই যে সেকেন্ড যেটা আছে এটার জন্য x1 এর ভ্যালু কি কনস্ট্যান্ট? কি মনে হয় এই সেকেন্ড বক্স উপরে নিচে যারা আছে x1 এর ভ্যালু কি কনস্ট্যান্ট? জি স্যার। এন্ড সেই কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে 1, সো আমি x1 ই রাখলাম। কারো কোনো কনফিউশন আছে? এরপর x2 এর ভ্যালু কি কনস্ট্যান্ট? জি স্যার। জি স্যার। x2 এর ভ্যালু 0, সো x2 এর ভ্যালু যদি 0 সেটাকে ইনভার্ট করে একটু বার লিখলাম। এন্ড ফাইনালি x3 এর ভ্যালু কি কনস্ট্যান্ট? না না স্যার। স্যার। না স্যার। সো এই অবস্থায়, এবং খেয়াল করে দেখেন একটা ব্যাপার, খেয়াল করে দেখো এখানে যতগুলা এই যে সেকেন্ড বক্সে ছিল 2টা 1, এখানে দেখো তোমার x1 x2 দুটো ইনপুট চলে আসছে। আর ফার্স্ট বক্সে ছিল 4টা 1 যেহেতু সেখানে মাত্র একটা ইনপুট চলে আসছে x3 বার, দেখছো? এবং এই কারণেই আমাদের টার্গেট হচ্ছে বক্সের মধ্যে যত পারা যায় 1 হতে হবে, কারণ যত বেশি 1 তুমি বক্সের ভিতরে আনবা দেখবা যে এখানে তোমার তত কম কম লিটারাল চলে আসবে। এই জন্য তখনই তুমি মিনিমাইজড ফর্মটুকু পাবা। বুঝতে পারছো? আচ্ছা, সো যদি হয়ে যায় তাহলে আমি এখান থেকে তোমাদের জাস্ট দুটো তুমি নিজেরা প্র্যাকটিস করে নিও। এটা লজিক ডায়াগ্রাম একটু প্র্যাকটিস করে নিও, কারণ আমাদের যেহেতু লজিক ডায়াগ্রাম লাগবেই। এটা লজিক ডায়াগ্রাম আর এটার কস্ট ক্যালকুলেশন, লজিক ডায়াগ্রাম আর কস্ট ক্যালকুলেশনটা একটু নিজেরা করে নিও। সো এটাতে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, তাহলে আমরা আরো করি 3 ভেরিয়েবলে আর একটা করব, কারণ 3 ভেরিয়েবলের দিকে আমি আর বেশি যেতে চাচ্ছি না। আমাদের মেইন টার্গেট হচ্ছে 4 ভেরিয়েবলের। আমার এই কনসেপ্টটা দিয়ে আমি 4 ভেরিয়েবল শুরু করব। সো 4 ভেরিয়েবল অনেক করাবো, আপাতত 3 ভেরিয়েবল আর বেশি করার দরকার নেই। আমরা আর একটা করে 3 ভেরিয়েবল শেষ করে দিই। সো আমরা এবার এই ফাংশনটার মধ্যে একটা 1 এর নাম্বার ধরো বাড়াই দিই, 6 এর পরে ওই যে এটা 7 ধরো ইনক্লুড করে দিই। আমাদের সিলেবাসের মধ্যে এই 3 ভেরিয়েবলটা করাচ্ছি একটা কারণে, ওই কিছু টাইপের স্পেশাল টাইপের ম্যাথ আমি 3 ভেরিয়েবল দিয়ে করাবো, বাট কার্নো ম্যাপের অরিজিনাল ম্যাথ গুলো 4 ভেরিয়েবলের কনসেপ্ট। সো আমরা 4 ভেরিয়েবলের দিকে একটু পর যাবো। সো কারো কিছু বলতে চাও? মানে আনমিউট করছো কেউ? স্যার কিছু বলা না থাকলে কষ্ট করে মিউট করে রাখেন স্যার। স্যার মিউট করে রাখেন। মোহাম্মদ আলী দেখেন স্যার নিজে মনে আনমিউট হয়ে যাচ্ছে, একটু কেয়ারফুল থাকেন। ওকে, সো এখানে আবার আসা যায়। এখানে লাস্ট ভ্যালু যেহেতু 7, সো লাস্ট ভ্যালু যেহেতু 7, সো বোঝাই যাচ্ছে আমাদের এখানে ইনপুট হবে 3 বিটের। সো 3 বিটে যদি ইনপুট হয় তাহলে আমার যদিও আগেরটার হয়তো ফটো তুলে রাখলে ভালো হতো, আমাকে বারবার ড্র করার সমস্যা নেই, ড্র করি, নিজেদেরও সুবিধা হলো। আমি ডিসাইড করলাম যে x1 x2 কে এইদিকে, x3 এইদিকে, তুমি উল্টাও করতে পারো, x1 ডান দিকে, x2 x3 নিচের দিকে চাইলেও করতে পারো। তো আমি এবার 4টা কলাম আমি এখান থেকে বানালাম, রো থাকবে আমার দুটো, এখানে 0 1, এখানে 0 0 0 1 1 1 1 0, বারবার বলতেছি চেঞ্জটা কিন্তু 0 0 0 1 1 1 1 0, ট্রুথ টেবিলের মতো সিকোয়েন্সে লিখো না, ভুল হয়ে যাবে পরে। তো এবার আমরা এখন ফোল্ডেড সিস্টেমের এখন যদি আসি, দেখো ভ্যালুগুলো প্রত্যেক ঘরের ভ্যালু আমি যদি শুরুর দিকে যেহেতু, আমার মনে প্রত্যেক ঘরে কোনটা 0 কোনটা 1 এর এটা লিখে রাখি আমরা হালকা করে। আবারও দেখি, এটা হচ্ছে 0 1 2 3, একটা গ্যাপ দিয়ে 4 5, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে 7। তো কারো কোনো কনফিউশন হচ্ছে বুঝতে? এটা তো সমস্যা নেই, আগের মতোই। এবার আমরা ভ্যালু গুলো বসাই দিই।
0 2 4 5 6 7 আগেটা আমাদের 0 তে আছে, 2 তে আছে, 4 এ আছে, 5 এ আছে, 6 এ আছে, সরি আমি তো উল্টো করে ফেলতেছি, এগুলোতে তো 1 হবে। 0 তে, 2 তে আছে, 4 এ আছে, 5 এ আছে, 6 এ আছে, 7 এ আছে, সো বাকি দুটো হয়ে যাবে 0। কেম্যাপ থেকে পিওএস ফর্মও পাওয়া যায়, সেটা আমরা নেক্সট ক্লাসে হয়তো করব। বাট আপাতত এই কেম্যাপ প্রিপেয়ার করা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারো। তাহলে এবার আসে আমার কেম্যাপ প্রিপেয়ার করা শেষ, এখন আমার কাজ হচ্ছে এসওপি ফর্মের মিনিমাইজ ফর্মটুকু লিখবো। এন্ড কেম্যাপ থেকে তুমি যদি কেম্যাপ যদি ঠিকঠাক মতো করতে না পারো, মিনিমাইজ ফর্ম পাওয়া যাবে না, বাট একটু হালকা কনসেপ্টটুকু বুঝতে পারলেই হয়ে যাবে। সো আমরা এখন ফার্স্ট টার্গেট হচ্ছে 1 এর বক্স ফর্ম করা। তো 8টা 1 এর বক্স এখানে পসিবল না, 16টা 1 তো পসিবলই না, কারণ 16টা তো এখানে রোই তো নাই। 8টা 1ও পসিবল না, কারণ তোমার এখানে 1 2 3 4 5 6 6টা 1 এর কথা বলা আছে, যেখানে আছে 6টা 1, 8টা 1 এর বক্স তো কখনোই পসিবল হবে না। ওকে, তো 4টা 1 এর বক্স হবে কিনা সেটা আমরা দেখি। দেখো উপরে একটা না আগের মতো 4টা 1 আছে, সো 4টা 1 কে আমি এটা বক্সের মতো করে জেনারেট দিলাম। ওকে, বাকি থাকলো নিচের দুটো 1। সো তোমার কাছে কি মনে হতে পারে যে নিচের দুটো 1 মিলে আমার একটা বক্স ফর্ম করা যেতে পারে, তাই তো? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? বাট এটা কি কারো কোনো কনফিউশন আছে যে নিচের দুটো 1 মিলে বক্স ফর্ম করা যায় দুটোর? না স্যার। বাট আমাদের টার্গেট কি? বক্স সাইজ যত পারা যায় বড় করতে হবে। সো আমার মাথায় যদি এই জিনিসটা আসে, আচ্ছা ঠিক আছে আমি এক কাজ করি, এই যে আমার এখানে যে দুটো 1 এর যেটা আছে, এটা একটু মুছে দিই, মুছতে গিয়ে তো উল্টা আমার এটাই চলে যাচ্ছে, এটা কি ডিলিট করে দিই। সো দেখা যাচ্ছে যে আমার তাহলে যে আমার যেহেতু টার্গেট হচ্ছে বক্সের সাইজকে ম্যাক্সিমাইজ করা, তাহলে আমি এই দুইটা 1 কে মিলে আলাদা বক্স ফর্ম করতেই পারি। বাট তা না করে আমি যদি এই দুটো 1 কে যদি উপরের দুটো 1 এর সাথে যদি ইনক্লুড করে যদি বড় একটা বক্স ফর্ম করে দেই, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের সবচেয়ে ভালো হবে। দেখো আমাদের টার্গেট হচ্ছে বক্সের নাম্বার কমানো আর একটা পার্টিকুলার বক্সের সাইজ ম্যাক্সিমাইজ করা। আমি চাইলে দুটো 1 মিলে আলাদা একটা বক্স ফর্ম করতেই পারতাম, বাট একটু আগেই তো আমরা দেখলাম যে বক্সের সাইজ যত ছোট হবে এই প্রোডাক্ট গুলো অত বেশি এখানে চলে আসবে, সো এটা কস্ট ইফেক্টিভ হবে না। সো আমি দুইটা 1 কে আলাদাভাবে ফর্ম না করে এই দুইটা 1 এর সাথে যদি উপরের দুটো 1 যদি অ্যাড করে যদি 4টা 1 এর যদি একটা বক্স যদি করে ফেলি, তাহলে তো এটা আমার আরো মিনিমাম কস্টের একটা ভ্যালু পাচ্ছি, তাই না? এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? স্যার একবারে 6টা দিয়ে করা যায় না স্যার। সো 6টা হবে না স্যার, আপনার বক্সের নাম্বার এই যে 1 এর নাম্বার 2 এর পাওয়ারে হবে। সো 2 এর পাওয়ার হতে গেলে তো স্যার ধরেন 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 4 8 16, 6 তো হয় না স্যার। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, এবার আমার বক্স ফর্ম করা শেষ, এবার প্রত্যেকটা বক্সের জন্য একটা করে টার্ম মানে মিন টার্ম নিয়ে আসি। তো ফার্স্টের বক্সটার জন্য আসি, এটা আগের মতোই, এটার জন্য x3 এর ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে আমি ডিরেক্টলি ফাংশনটুকু যদি লিখি, ফার্স্টের বক্সের জন্য আগেও ছিল x3, এখনো হচ্ছে x3 বার প্লাস। সেকেন্ড বক্সের জন্য এবার আমরা আসি। আচ্ছা সেকেন্ড বক্সের জন্য x1 এর ভ্যালু কি কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল, কেউ কি বলতে পারবা? এই যে এই বক্সটাতে বা সেকেন্ড বক্সের x1 এর ভ্যালু কি ফিক্সড নাকি আনচেঞ্জ থাকতেছে? স্যার ফিক্সড থাকে। চেঞ্জ হয় স্যার এটা। x1 এর ভ্যালু চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয় একটু খেয়াল করে দেখি স্যার। উপরে 1 নিচে 1, আমি এই কলামের কথা ধরি, এখানে x1 এর ভ্যালু 1, সেকেন্ড দুটো 1 যে কলাম আছে তাদের জন্য তো x1 এর ভ্যালু 1, তাহলে x1 চেঞ্জ হচ্ছে না স্যার, x1 আনচেঞ্জড থাকতেছে। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা তার মানে x1 আনচেঞ্জড, x1 কে লিখলাম, ওটা যেহেতু 1 সো 1ই থাকলো। এবার x2 তে আসি, x2 এর ভ্যালু এখানে 1 বাট এখানে x2 এর ভ্যালু 0, তার মানে এই সেকেন্ড বক্সের জন্য x2 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে x2 লেখা যাবে না। এবার x3 তে আসি, উপরের রো এর দুটো 1 এর জন্য এটা হচ্ছে 0, নিচের দুটো 1 এর জন্য x3 এর ভ্যালু 1, তাহলে x3 ও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে x3 এর ভ্যালু লেখা যাবে না। তাহলে ডিরেক্টলি এই যে আমার এটা হচ্ছে অপটিমাইজড ফর্ম। কারো কি বুঝতে কোনো কনফিউশন হচ্ছে স্যার? কারো কোনো কোশ্চেন আছে? এটা লজিক ডায়াগ্রাম ড্র করতে না, এটা তো একদমই সিম্পল, এত ছোট ছোট লজিক ডায়াগ্রাম এক্সামে আসবে, এক্সামে আসলে মোটামুটি বড় সড়ো লজিক ডায়াগ্রামই আসবে। সো কারো যদি বুঝতে প্রবলেম হয় বলতে পারো।
তো আমরা আরেকটা ব্রেকে চলে যাই, কারণ আমি আজকেই 4 ভেরিয়েবল শুরু করব, আমরা আজকেও 4 ভেরিয়েবল করব, নেক্সট দিনগুলোতেও করব। সো আমরা, কারো যদি কিছু বলা থাকে বলতে পারো, কেউ মনে আনমিউট করছিলা। ওকে, তাহলে আমরা একটা ব্রেকে চলে যাই, এখন 41 বাজে, আমরা 46 এ শুরু করব। আমরা 4 ভেরিয়েবলের একটা করব আজকে, নেক্সট ক্লাস থেকে কন্টিনিউয়াসলি 4 ভেরিয়েবল করব। বাট 3 ভেরিয়েবল এক্সামে আসবে না এটাও না, 3 ভেরিয়েবলের কিছু ম্যাথ আমি করাই দিব, যেটা দেখাবো যে কোথায় থাকতে পারে। বাট 4 ভেরিয়েবলটাই আমার মেইন টার্গেট, কারণ প্রচুর 4 ভেরিয়েবল আসে। সো আপাতত আমার কাছে মনে হয় আমরা 4 ভেরিয়েবলটা আজকেই করবো। সো আমরা একটা ব্রেকে চলে যাই, 46 থেকে আমরা 4 ভেরিয়েবলে যাব। এই জুবাইর আহমেদ অনিক, তুমি কি আছো এখন? জুবাইর আহমেদ অনিক, তুমি কি আছো এখানে? স্যার উনি এরপরে লিভ নিছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা তাহলে আবার শুরু করে দিই।
আমরা আজকে 4 ভেরিয়েবলের দুটো কেম্যাপ করার ট্রাই করব, যদি আর কি আমাদের টাইম যদি থাকে। আমরা 4 ভেরিয়েবল করব আজকে, 4 ভেরিয়েবলের দুটো আর কি করার ট্রাই করি। সো ধরা যাক আমাদের ফাংশনটুকু দেয়া আছে এমন যে আমাদের সে গিভেন ফাংশন দেয়া আছে f is a function summation of m of say 2 3 9 10 11 13, তো এরকম একটা ফাংশন আমাদের দেয়া আছে। তো এই ফাংশন থেকে আমরা যদি কে ম্যাপ যদি প্রিপেয়ার করতে চাই, তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে এই ফাংশনটা কয়টা ভেরিয়েবল ইনপুট হিসাবে আছে সেটা। তো ফার্স্ট অফ অল এটা কি 3 ভেরিয়েবলের ইনপুট হতে পারে? কারো কাছে কি মনে হয় যে 3টা ভেরিয়েবল হতে পারে এখানে ইনপুট? 3 বিটের হতে পারে কি? নো স্যার। এখানে ইনপুট 3 বিটের হতে পারবেই না, কারণ 3 বিট যদি হতো তাহলে 3 বিট মানে হচ্ছে 0 থেকে 7, বাট এখানে আমাদের 9 আছে, 10 11 13 আছে, সো এটা ডেফিনেটলি হচ্ছে 4 বিটের। সো 4 বিটের ট্রুথ টেবিল আমি হয়তো একটু পাশেই ড্র করে দিতে পারি। যদি 4 বিটের যদি ট্রুথ টেবিল যদি চাও একটু বড়ই হবে, x1 x2 x3 x4, সো টোটাল 16টা রো আসবে আর কি। 4 বিটের ট্রুথ টেবিল আমাদের দরকার পড়বে। আমরা যখন এই কে ম্যাপটা একটু ভালো মতো আমাদের প্র্যাকটিস হয়ে গেলেই আমরা কিছু অ্যাপ্লিকেশন টাইপের আছে যেমন অ্যাভোগাড্রো নাম্বার ডিটেক্টর, প্রাইম নাম্বার ডিটেক্টর, এগুলো যখন আসবে তখন আমাদেরকে আর কি 4 ভেরিয়েবলের হয়তো ট্রুথ টেবিল দরকার পড়তে পারে। সবগুলোতে না, কিছু কিছু জায়গা লাগে। সো 4 ভেরিয়েবল মানে তুমি 0 থেকে লিখতে থাকো, 0 1 1 0 1 1 1 1 এর পর হচ্ছে 1 0 0, তারপর হচ্ছে 1 0 1, এরপর হচ্ছে 1 1 0, এরপর হচ্ছে 1 1 1, ঠিকই তো আছে, 1 2 3 4 5 6 7 8, ওকে। এরপর হচ্ছে 1 0 0 0, 1 0 0 1, 1 0, মানে জাস্ট উপরটা যদি প্রিপেয়ার করতে পারো আমি একটু পরেই দেখা দিচ্ছি। 1 0 1 0 1 1, 1 1 0 0, 1 1 0 1, 1 1 1 0 1 1 1 1, চারটার বানানোর জন্য তুমি এরকম করতে পারো। এটা যদি ট্রুথ টেবিল যদি প্রিপেয়ার করতে চাও, আমরা আপাতত এই সিকোয়েন্সটা মনে রাখো, আমরা অন্যভাবে একটু করার ট্রাই করি। এখানে 0 0, আমরা এটা কিভাবে করব একটা জিনিস খেয়াল করে রাখো। তুমি যদি এরকম সিকোয়েন্সটা যদি নিজের মতো করে যদি মনে রাখতে চাও, তোমার জন্য আমি সুবিধা একটা দেখাই দিতে পারি, যে শুধু এটা আমরা পরেও এই জিনিসটা আমাদের কাজে লাগবে, সো আগে দেখানোটি ভালো। একটু খেয়াল করে দেখো, যখন 4টা ভেরিয়েবলের তুমি সবচেয়ে ডান দিকে যে বিটটা আছে x4, এর ভ্যালুটা উপর থেকে নিচের দিকে কিভাবে চেঞ্জ হচ্ছে খেয়াল করে দেখো তো। 0 1 0 1 0 1 0 1, তার মানে এটার ভ্যালুটা তোমার x4 দেখো কন্টিনিউয়াসলি সুইচ করতেছে। ওকে, x3 এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে খেয়াল করে তো দেখো তো, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1। সো তুমি চাইলে এভাবে আর কি তুমি লিখতে পারো। এরপরে ওখানে দেখো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এখানে দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1। সো আমরা যেহেতু সব 2 এর পাওয়ারে করতেছি, সো 1 2, এরপর হয়ে যাবে 4 4 এর পরে হয়ে যাবে আর কি 8 2 এর পাওয়ার হিসাবে। তো তার মানে এরপরে x2 যেটা দিবা সেটা দেখো 4টা 0 4টা 1, এই দেখো 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। আর 4 এর পরে হচ্ছে তোমার হচ্ছে 8, তার মানে x1 এর যেটা সেটা হচ্ছে তোমার 8টা 0 8টা 1। তুমি চাইলে এভাবে মনে রেখেও তুমি চাইলে করতে পারো। কারো কি বুঝতে প্রবলেম হলো এটা? এটা জাস্ট আমার মাথায় আসলো যে আমাদের মিডের পরে কিছু জিনিস এভাবে দেখানো হয়, তো চাইলে এভাবে করতে পারো। মানে যেভাবেই কোন একটা যত ইনপুটই হোক না কেন, যত বিটের ইনপুট হোক না কেন, সবচেয়ে ডান দিকেরটা হবে একবার পর একটু একবার পর চেঞ্জ হয়ে যাবে। 0 1 0 1, একটা 0 একটা 1, এর পরেরটাতে দুটো 0 0 1, তারপরটাতে 4টা 0 4টা 1, পরেরটাতে হচ্ছে 8টা 0 8টা 1। এখন যত ভেরিয়েবলই হোক না কেন, তোমার যদি 3 ভেরিয়েবল পর্যন্ত যদি চলে যায়, তাহলে তুমি এই 4টা পর্যন্ত রিপিট করে রেখে দাও। সো তুমি এভাবে ইনপুট সাইডটুকু প্রিপেয়ার করতে পারো 4 ভেরিয়েবলের। তো এটা তো ছিল ট্রুথ টেবিল। এখন আমি কে ম্যাপ কিভাবে প্রিপেয়ার করব? সো কে ম্যাপ যখন প্রিপেয়ার করব, এখানে তোমার হবে স্কোয়ার শেপ, মোটামুটি স্কোয়ার শেপ দিলেই হবে। কারণটা খেয়াল করে দেখো, আগে ছিল তোমার 3টা ভেরিয়েবল, সো এই বরাবর ছিল 2টা, নিচের দিকে ছিল একটা, সো ওই তোমার আলটিমেটলি এই জন্য তখন তোমার ছিল রেক্ট্যাঙ্গেল শেপ। বাট এখন কিন্তু আমাদের এরকম না, এখন আমাদের কিন্তু 4টা ভেরিয়েবল। সো 4টা ভেরিয়েবলকে আমি যে কাজটুকু করব, এই দিকে দুটো দিয়ে দিব x1 x2, এই নিচের দিকে দুটো দিয়ে দেবো x3 x4। সো আলটিমেটলি ডান দিকে যতগুলা যাবে নিচেও তো ততগুলা থাকবে, তার মানে এখানে তোমার স্কোয়ার শেপই হবে আর কি। সো x1 x2 ডান দিকে দিলাম,
উপর থেকে নিচে দিলাম x3 x4। ওকে, এখন যেহেতু এখানে তোমার হচ্ছে টোটাল দুটো দুটো করে, সো আলটিমেটলি তোমার হচ্ছে এখানে চারটা চারটা করে আর কি তোমার ঘরের স্প্লিট করে দিতে হবে। সো 0 এরকম উপর থেকে আমি কলাম বানালাম চারটা, রো বানাই দিই চারটা, আগে মাঝখান দিয়ে একটা দাগ কেটে দিলাম, এরপর উপরের দিকে একটা কেটে দিলাম, এরপরে নিচের দিকে কেটে দিলাম। দেখো 4 4 16টাই এখানে আলটিমেটলি ঘর আছে। তো এটা বুঝতে কারো কোনো প্রবলেম হলো ঘরের শেপটা নিয়ে, বক্সের শেপ গুলো নিয়ে? ওকে, এখন এদের ভ্যালু গুলো লিখতে হবে। ভ্যালু গুলো লিখে এক্স্যাক্টলি আগের মতোই 0 0 0 1, এরপরেরটা হবে 1 1, এরপরেরটা হবে 1 0, এক্স্যাক্টলি আগেরটার মতোই, কোনো চেঞ্জ নাই। সো উপর থেকে নিচের দিকেও এক্স্যাক্টলি যেহেতু দুটো ভেরিয়েবল, সো এখানেও চেঞ্জটা তোমার সেম চলে আসবে 0 0 0 1 1 1 1 0। সো এইগুলো লিখা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। এই ইনপুটের ভ্যালুগুলো লিখা নিয়ে এক্স্যাক্টলি আগের মতোই। ওকে, এখন ফাইনালি আমার জেনে রাখা উচিত কোনটা কোন ঘর, এটা জেনে রাখলে আমার জন্যই ভালো হবে। তো এক্স্যাক্টলি আগের মতোই, দেখো আগের সিকোয়েন্সে যা ছিল এক্স্যাক্টলি ওরকমই। দেখো এখানে 0 1 একটা মানে গ্যাপ যাবে, দুটো যাওয়ার পরই একটা করে গ্যাপ, 0 1 2 3, খুব সম্ভবত এরকমই, এটাই থাকার কথা। এরপরে 4 5, দুটো হওয়ার পরই গ্যাপ দিয়ে 6 7, মানে এরকম হচ্ছে সিকোয়েন্সটা, তুমি রোতে যাও বা কলামিতে যাও, সিকোয়েন্স হচ্ছে 1 2 4 3 এরকম করে তোমার আর কি কম্বিনেশনটা যাচ্ছে। সেটা রোতে যাও বা কলামেই আসো, 0 1 2 3 4 5 6 7, এবার হচ্ছে এখানে 8 9 10 11 13, সরি 8 9 10 11, এখানে 12 13, গ্যাপ দিয়ে 14, আর এখানে হচ্ছে 15। তো এই ঘরগুলো বুঝতে যদি আরেকবার, তাহলে আমরা আরেকবার দেখি। এই যে 1 2 4 3 এভাবেই যাব, 0 1 2 3 4 5 6 7, এরপর যেহেতু এই রো বরাবর যেহেতু দুটো হয়ে গেছে, একটা গ্যাপ 8 9 10 11 12 13 14 15। তো এই দেখো প্রত্যেকটা রো এর নাম্বার গুলো যদি মনে রাখতে পারো, মানে প্রত্যেকটা ঘরের নাম্বার, তাহলেই তোমার সুবিধা হবে। ঠিকই তো থাকার কথা, আমি একটু ভেরিফাই করে দেখি একটাতে। 0 0 1 0 1 0 5, ঠিক আছে। এখানে 10 এ যদি 10 মানে হচ্ছে 1 0 1, তোমার হচ্ছে আলটিমেটলি এখানে হচ্ছে 1 0 1 1 11, ঠিক আছে 1 0, ঠিক আছে, হ্যাঁ। ওকে, সো কারো কি কোনো বুঝতে পারবে হচ্ছে এই কে ম্যাপের শেপটুকু নিয়ে? ওকে, এখন তুমি চার শুধু চোখ বন্ধ, সরি স্যার কিছু মনে বলতে চাচ্ছিলেন কেউ? স্যার নাম্বারটা ধরতে পারিনি, কিভাবে নাম্বার? এই দেখেন 0 1 2 3, যখনই দুইটা যাবেন একটা করে গ্যাপ দিবেন। মানে আমাদের জিরো অরিজিনাল সিকোয়েন্স কি হতো 0 1 2 3 এরকম না সিকোয়েন্সে, বাট আপনি একটা করে গ্যাপ দিয়ে আসবেন, মানে 1 2 3 4 এইভাবে সিকোয়েন্সে আমরা যাব। 0 1 2 3 4 5 6 7, এরপর এই বরাবর একটা গ্যাপ 8 9 10 11, এরপর হচ্ছে 12 13 14 15। আপনি এই বরাবর যান বা এই বরাবর যান, দুই ঘর যাওয়ার পরে জাম্প করে 4 থেকে 3-এ চলে আসবেন। তো দেখেন এই ঘর যখন হচ্ছে 0 1, দুই ঘর হয়ে গেছে, এরপরে জাম্প করে এই যে 4 3 এই দিকে চলে আসলাম। এরপর এই দিকেও যখন যাচ্ছি 4 এর পরে এই যে 6 6 এর পরে হচ্ছে, স্যার আমার মনে একটা ভুল হয়ে গেছে, সরি 7 এর পরে 8, সো দুইটা পরে একটা গ্যাপ দিয়ে 8 9 এরকম। মানে আপনি যেদিকে যান, রোতে যান বা কলামে যান, দুটোর পর একটা করে ব্রেক দিয়ে দিবেন। বুঝতে পারছেন এবার? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এই যে স্যার ইয়েস স্যার। স্যার এটা কি ডেসিমাল নাম্বারে ঘরের কোণে কি এটা লিখে দেওয়া লাগবে স্যার? না, এটা আমি তোমাদের বোঝার জন্য, সুবিধার জন্য, শুরুর দিকে আমি যদি এটা যদি নাই লিখি, মানে আপাতত আমি যদি এটা যদি না লিখতাম, আমি কোন ঘরে 1 0 বসাতাম সেটা তো বুঝতেই পারতাম না। তো আমার কাছে মনে হয় যে এক্সামের সময় লিখে রাখাটা গুড প্র্যাকটিস। তুমি যখন এক্সামে যখন করবা, তুমি হয়তো অনেক প্র্যাকটিস যখন করবা তখন চোখ বন্ধ করে লিখতে পারো, বাট আলটিমেটলি সেফ সাইডে থাকার জন্য আমার কাছে মানে প্রত্যেকটা সাইডে এরকম ছোট ছোট করে তোমার সামনে পেন্সিল দিয়ে তুমি লিখবা, কারণ ওই ঘরগুলো তো ভ্যালুটা তো অত ইম্পর্টেন্ট না। তো তুমি ওই ভ্যালুগুলো তুমি এক্সামে আমার কাছে মনে হয় লিখে রাখাটা বেটার, এন্ড সেটা পেন্সিল দিয়ে লিখবা, পেন দিয়ে না। ওকে, এই জন্য আমি একদম লাইট কালারের পেন দিয়ে লিখতেছি, এবং আবারও বলে রাখতেছি এটা লিখে রাখাটা গুড প্র্যাকটিস, তোমারই ভুল হওয়ার চান্স থাকবে না। ওকে, এবার আমরা ভ্যালুগুলো বসাই। 2 3, 2 3 তে হচ্ছে ফাংশনের ভ্যালু 1, যেহেতু স্মল m মানে ফাংশনের ভ্যালু 1, 2 3 তে আসি। 2 তে 1, 3 তে 1, আর কোথায় আছে 9 10, 9 10 কোথায় গেল? এই যে 9 এ আছে 1, 10 এ আছে 1, তারপর কোথায় আছে 11 13, 11 এ 1 আছে, 13 এ 1 আছে, সো বাকি সবগুলোই 0, বাকিগুলোতে 0 সেট করে দিচ্ছি। সো মোটামুটি আমার সাইড থেকে
এটা প্রিপেয়ার করলাম। সো এটা প্রিপেয়ার করা নিয়ে এই ভ্যালু বসালাম, এইটা দিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। জাস্ট আমি শুধু ভ্যালুটা এন্ট্রি দিলাম। সো যদি প্রবলেম না হয় তাহলে এবার আমরা এক কাজ করি, 1 নিয়ে এখন আমাকে গ্রুপ ফর্ম করতে হবে। ওকে, সো যেহেতু এখানে 1 2 এখানে 8টা 1 তো দেখাই যাচ্ছে, 8টা 1 তো নাই। সো 8টা 1 এর গ্রুপ তো হবে না, আমরা একটা করে 4টা 1 এর গ্রুপ করি। তো আমরা যেহেতু জানি এটা ফোল্ডেড সিস্টেম, সো এই যে ডান দিকের এটা আর বাম দিকের এটা নিজেদের সাথে কানেক্টেড। সো এই যে এখানে যে দুটো 1 আছে খেয়াল করে দেখো, ডান দিকে দুটো 1 আর এই যে বাম দিকে দুটো 1 মিলে আমি এটা গ্রুপ ফর্ম করতে পারি। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? 4টা 1 এর গ্রুপ হয়ে গেল। এখন বাকি দেখি আর কয়টা 1 আছে। দেখো বাকি এই যে এইদিকে তোমার দুটো 1 আছে। এখন দুটো 1 কে আরো দুটো 1 এর সাথে ইনক্লুড করে 4টা 1 এর সাথে কিন্তু অ্যাড করা কিন্তু পসিবল না। কারণ খেয়াল করে দেখো, আমি চাইলে এখানে করতে পারতাম, বাট এখানে তো একটা 0 স্যার। আলটিমেটলি এই দুটো 1 কে এই 1 বা এখানে কারোর সাথে ইনক্লুড করে 4টা 1 এর গ্রুপ বানানো যাচ্ছে না। ওকে, তাহলে এক কাজ করি, যেহেতু তারা 1 1 আছে, আমি নিজেদের মাঝেই তাদের গ্রুপটা ফর্ম করে দিই 1 1। ওকে, কারণ যেহেতু এদেরকে 4টা 1 এর বক্স বানানোই যাচ্ছে না, সো 4টা 1 এর বক্স বানানোর জন্য আশেপাশে যদি সাপোর্ট নাই থাকে, তাহলে আশেপাশে কারো সাপোর্টের দরকার নেই, তাদেরকে নিজেদের মাঝে দুইটা করে একটা করে দিলাম। কারো কাছে যদি মাথা আসে স্যার আমি এভাবে না করি, যদি এভাবে করি, তার এই 1টাকে এই 1 এর সাথে অ্যাড করে দিলাম, তারপর এই 1টাকে এই 1 এর সাথে অ্যাড করে দিলাম, কারো মাথায় এটা আসতেই পারে। হ্যাঁ স্যার আপনি করতেই পারেন, বাট আলটিমেটলি আমার বক্সের নাম্বার তো বেশি হয়ে যাচ্ছে। আলটিমেটলি এরকম করতে গেলে বক্সের নাম্বার হয়ে যাচ্ছে 3টা। ওইটা না করে আমি শুধু এই দুইটা 1 কে যদি একসাথে অ্যাড করে দিই, তাহলে আমার দুইটা বক্স দ্বারাই হয়ে যাচ্ছে। তাহলে কেন আমি বেশি বক্সের দিকে যাব? বুঝতে পারছো কি কনসেপ্টটুকু? সো কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি যদি এবার ফাংশনের এক্সপ্রেশন যদি লিখতে চাই, তাহলে বড় বক্সটা দিয়ে আসি। বড় বক্সের জন্য খেয়াল করে দেখো x1 এর ভ্যালু কিন্তু ফিক্সড না, কারণ x1 এর ভ্যালু এই দুটো 1 এর জন্য 0, এই দুটো 1 এর জন্য x1 এর ভ্যালু হচ্ছে 1। তার মানে x1 চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে x1 আমি এখানে লিখবো না। ওকে, এবার x2 তে আসি। এই দুটোর জন্য x2 ভ্যালু 0, এই দুটোর জন্য দেখো x2 এর ভ্যালু কিন্তু 0, তার মানে x2 এর ভ্যালু এখানে আমার আনচেঞ্জ থাকতেছে, তার মানে আমি x2 বার নিলাম। এবার x3 তে আসি। x3 হচ্ছে এই বরাবর, মানে এই বরাবর x3 x4, তার মানে ফার্স্টেরটা হচ্ছে x3 আর সেকেন্ডটা হচ্ছে তোমার হচ্ছে x4, যেহেতু যেই সিকোয়েন্সে আছে। স্যার হ্যান্ড রেজ না করে মুখে বলেন স্যার, আমি এখান থেকে ওখানে গিয়ে দেখতে পারবো না, তো হ্যান্ড রেজ না করে মুখে বলুন। সরি স্যার, এটা ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। সো x3 x4, কারণ স্যার এখানে যেহেতু আমি লিখতেছি, ওইখানে গিয়ে আসলে দেখে আসাটা বারবার একটু ঝামেলা হয়ে যায়। তাহলে x3, তাহলে দেখো ফার্স্টের রোতে যে দুটো 1 আছে এদের জন্য x3 এর ভ্যালু 1, নিচের রোতে যে দুটো 1 আছে তাদের জন্য x3 এর ভ্যালু 1, তার মানে x3 এর ভ্যালুটা কনস্ট্যান্ট এবং সেটা x3 এ লিখলাম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন হচ্ছে? আচ্ছা, ফাইনালি x4, প্রথম যে দুটো 1 আছে তাদের জন্য x4 এর ভ্যালু 1, কিন্তু নিচের দুটো 1 আছে তাদের জন্য x4 এর ভ্যালু 0, তার মানে x4 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে x4 কে আমি নিব না, তার মানে x2 বার x3 এটাই হচ্ছে আমার তোমার হচ্ছে মিন টার্ম। কারো কোনো কনফিউশন হচ্ছে? প্লাস আরেকটা বক্স আছে, এবার এই বক্সটাতে আসি। এই বক্সে দেখো x1 1 x1 1, দুটোর জন্য x1 এর ভ্যালু কনস্ট্যান্ট, সো x1 লিখলাম, x2 এখানে 1, এখানে x2 0, x2 চেঞ্জ হয়ে যাচ্ছে, সো x2 লিখলাম না। এই যেহেতু তারা একই রোতে আছে তাদের জন্য x3 x4 দুটোই কনস্ট্যান্ট, সো এখানে x3 বার x4 হয়ে যাচ্ছে। কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। সো তোমরা এই ফাংশনগুলোর লজিক ডায়াগ্রাম আর কস্ট ক্যালকুলেট নিজেরাই করে ফেলো। এই যে ফাংশনগুলো এখানে আমি দিলাম, এগুলোর লজিক ডায়াগ্রাম আর কস্ট ক্যালকুলেশন গুলো নিজেরাই করে ফেলো। এই আমার যেহেতু হাতে যেহেতু 5 মিনিট টাইম আছে, আমি একটু খুব ফাস্ট আরেকটা আমি করাই দিই, 4 ভেরিয়েবলে আরেকটা করাই দিই, যেহেতু আজকেই করলাম, তো আমাদের কনসেপ্টটুকু একটু ভালো হবে, নাকি আমরা নেক্সট ক্লাসে শুরু করবো, তোমাদের যেটা ইচ্ছা। আমার কাছে আমরা রেখে দিতে পারি, নেক্সট ক্লাসে যেহেতু ক্লাস টেস্ট, আপাতত এটাই রেখে দেই। প্র্যাকটিস প্রবলেম আমি আজকে দিতে চাচ্ছি না, কারণ যেহেতু নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট আছে, ক্লাস টেস্টের পর আমরা তখন 4 ভেরিয়েবল টানা শুরু করব, তখনই ভালো হবে। আজকে একটা করালাম, বাকিগুলো নেক্সট দিন থেকে করব। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো আজকে লেকচারে। স্যার এই যে লাস্টেরটাতে বুঝিনি যে 4টার জন্য নিছেন ওইটাতে আমি আবার শেয়ার করি। আচ্ছা, বাকি যাদের কোনো কোশ্চেন নেই আমার কাছে, মানে তারা লিভ নিতে পারো।
যাদের কোনো কোশ্চেন নেই আমার কাছে মনে হয় ক্লাস শেষ, যাদের কোনো কোশ্চেন নেই তারা লিভ নিয়ে নাও, ক্লাস আজকে এতটুকুই। আর যদি যাদের যাদের প্রবলেম আছে তারা থাকো। স্যার স্ক্রিনটা শেয়ার হয়ে যাক আগে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।